ধূসর রংধনু। পর্ব সংখ্যা 6। লেখিকা মাহিরা ইসলাম মাহি। তোমার নাতিবউয়ের কি বাপের বাড়ির সফর এতদিনেও হয়নি? এখনো শ্বশুর বাড়ি আসার তার কোনো নাম গন্ধও নেই যে? সুযোগ পেয়ে পাশ থেকে অনিমা বেগম শক্তকণ্ঠে বললেন, ও আর এ বাড়িতে আসবে না। তাছাড়া তোমায় ওকে নিয়ে আর চিন্তা করতেও হবে না। নিস্তব্ধ অবাক কণ্ঠে শুধালো, আসবে না মানে? দাদু এই সুযোগ পেলেন? বিয়ে করবে না বলে যেমন তার নাতি জেদ ধরেছিল তেমনি তিনিও মনের সকল আক্রোশ মিশিয়ে নাতিকে ঝাড়ি মেরে বললেন, হ্যাঁ, সে আর তোমার বাড়ি আসবে না। কি করতে আসবে সে? তুমি কি তাকে মানো? কি পরিচয় আসবে সে? তাসফি তোমাকে ডিভোর্স দেবে। তোমাকে সমস্ত পেপার রেডি করে সই করে তাকে পাঠাতে বলেছে। শুনে নিয়েছ? নিস্তব্ধ রক্তচক্ষু নিয়ে তাকালো দাদুর দিকে। ডিভোর্স শব্দটি শোনার সঙ্গে সঙ্গে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। শরীরের রক্ত টকবক করে ফুটছে উত্তপ্ত লাভার ন্যায়। এই বুঝি জ্বালিয়ে দেবে সব? বসা থেকে নিস্তব্ধ চট করে দাঁড়িয়ে সিংহের ন্যায় গর্জন করে বলে উঠল, ডিভোর্স? ডিভোর্স দিবে মানে? কিসের ডিভোর্স দেবে? ফাইজলামি পেয়েছে নাকি? আয়শা নিস্তব্ধ হঠাৎ সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে উঠায় থতমত খেয়ে পাশে বসা বাসন্তীকে জড়িয়ে ধরল। বাসন্তী বুকে থুথু দিল। তার ভাই কি তাদের মারার প্ল্যান করেছে নাকি? এখনই তো কলিজা খুলে হাতে চলে আসতো তার। আর কলিজা খুলে হাতে আসলে সে কি আর বেঁচে থাকত? ইয়া খোদা! দাদু উল্টো হুঙ্কার ছেড়ে বলল, ফাইজলামি তো তুমি পেয়েছ। মেয়েটাকে এতদিন অবহেলা করে ডিভোর্সের কথা শুনে তুমি এখন নাটক করছো। কোনো নাটক চলবে না। চুপচাপ ডিভোর্সের পেপারে সই করে দেবে। পেপার তোমার বাবা নিজে রেডি করবে। কথাটা মাথায় রেখ। রাগে নিস্তব্ধ হাতের কাছে পাশে থাকা ফুলদানি আছাড় মারতেই নিস্তব্ধ দানবীয় শক্তিতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল টাইলসের সদেব ফ্লোরে। বাসন্তী অবাক কণ্ঠে শুধালো, কি ব্যাপার ভাই, তুই আমাদের বাসার জিনিসপত্র কেন ভাঙছিস? আশ্চর্য! যা বলার তোর বউকে গিয়ে বল। আমাদের বাসার জিনিস কেন ভাঙচুর করছিস? নিস্তব্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, ডিভোর্স দেবে? ডিভোর্স দেবে তাই না? অসভ্য মেয়েটার ডিভোর্স দেওয়া আমি ছুটাবো। চাপকে সোজা করে ওর মাথা থেকে ডিভোর্সের ভূত আমি তাড়াবো। আমি আমার বউকে কোনো ডিভোর্স দেব না। শুনেছ তোমরা? কোনো ডিভোর্স হবে না। তোমরা বলে দিও তাকে। দাদু, তোমার সকল নাতিবউকে বলে দিও সে কথা। ঠিক আছে, তোমাদের বলতে হবে না, আমিই বলে দেব। যাচ্ছি আমি। দাঁড়াও। অনিমা বেগমের ডাকে নিস্তব্ধ চোয়াল শক্ত অবস্থায় পিছু ঘুরে চাইল। অনিমা বেগম রাশভারী কণ্ঠে বলল, নিস্তব্ধ, তুমি তো বিয়েটা মানতে চাওনি বাবা। এখন তো তোমায় মুক্ত করে দেওয়া হবে। তুমিই তো চেয়েছিলে। তোমার ইচ্ছাই পূরণ হচ্ছে তো। তবে এখন কেন তোমার এই বেপরোয়া অভিব্যক্তি? কিন্তু মা, এখন আমি। অনিমা বেগম নিস্তব্ধকে থামিয়ে বললেন, না, আর কিছু শুনতে চাই না আমি। তুমি ডিভোর্স দিচ্ছ, ব্যাস। এটাই শেষ কথা। আর তুমি ও বাড়িতে এক মুহূর্তের জন্যও যাবে না। কখনো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার বউ তুমি কিভাবে সামলাবে সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তুমি ও বাড়ি যাবে না, ব্যাস। নিস্তব্ধ দরজা পাশে থাকা টপটাতে রাগে লাথি মেরে নিজের রুমের দিকে ছুটল সে। মেজাজ প্রচণ্ড গরম, তার যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে সে এখন। বেয়াদব মেয়েটাকে হাতের কাছে পেলে সে এখন তাকে খুন করে ফেলত নির্ঘাত। তাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়ে এখন এসেছে ডিভোর্স চাইতে। এই নিস্তব্ধ ইয়াসারকে ডিভোর্স দেওয়ার কথা বলে কত্তবর কলিজা। ওই কলিজা খুলে সে লুডু যদি না খেলেছে তার নাম ও নিস্তব্ধ ইয়াসার নয়। ডিভোর্সের ঝাল সে হাড়ে হাড়ে মিটিয়ে নেবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সন্ধ্যাবেলা তাসফি সকল হীনমন্যতা পাশ কাটিয়ে একটু বসেছিল বই নিয়ে। আশার কল এলে তখন। রিভিজ করতেই ওপাশ থেকে ভেসে এলো তার উত্তেজিত কণ্ঠস্বর, দোস্ত, আজকে কি হয়েছে জানিস? কলেজে তো শুধু চারিদিকে সবাই তোর খোঁজ করছে। কি ব্যাপার বলতো? কলেজে কবে আসবি বলতো? তাসফি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো দেখি কাল থেকেই আসতে পারি। ক্লাস মিস দিয়ে তো লাভ নেই। আশা আবারও উৎফুল্ল চিত্তে শুধালো, আজ তো নিস্তব্ধ স্যার আমার কাছে তোর খোঁজ জানতে চাইল। তুই কেন আসছিস না সেগুলো জিজ্ঞেস করল। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম। আবার তোর নোটের প্রশংসাও করল। কি ব্যাপার বলতো? হুম হুম। স্যারের এত তোকে খোঁজার কারণ কি? তলে তলে টেম্পু চালাচ্ছ না তো? আবার তোমার মতো গম্ভীর স্বরব বলল, ক্লাস মিস দেওয়া মোটেও সমীচীন নয়। কি ব্যাপার বলতো তোদের? কি চক্কর চলছে? হুম হুম। তাসফি মনে মনে কৌতুক করে হাসল। কিসের নোট আর কিসের প্রশংসা? সে তো ওই অহংকারী লোকটাকে কোনো নোটই দেয়নি। হা। আর প্রশংসা করুক না জিজ্ঞাসা। তাকে খুঁজে খুঁজে ধ্বংস হয়ে যাক না, তাতে তার কি? খুঁজে খুঁজে শুটকি মাছের ভর্তা হয়ে যাক। আর সেই শুটকি মাছের ভর্তা দিয়ে তাসফি আরাম করে ভাত খেয়ে ইয়া বড় একটা ঢেকুর তুলবে। আহ শান্তি। আশা তাসফি নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল, খুঁজুক।
যার ইচ্ছা হয় খুঁজে হয়রান হোক, সেটা আমার দেখার বিষয় নয়। পাখির বাসা, তুই তোর কাজ কর, আর একদম আজেবাজে কথা বলবি না। তোকে লাস্ট বার ওয়ার্নিং দিলাম। ওই অহংকারী ডাক্তারকে কুচি কুচি করে কেটে আমি কিমা বানাবো বুঝলি। ফোন রাখো। ফোনের ওপাশের আশা বোকার মতো তাসফির কথা শুনে বসে রইল। যা কি হলো, সে কি বলল আর এই মেয়ে কি বলে ফোন কাটল। আশ্চর্য, নিস্তব্ধ অনবরত নিজ কক্ষে পায়চারি করে যাচ্ছে। কত্তবর সাহস বলে কিনা তাকে ডিভোর্স দেবে। সিমে ব্লক করেছে, মেসেঞ্জারে কতবার ফোন করলো, একটা ফোনও রিসিভ করলো না, উল্টো ব্লক করে দিল। নিস্তব্ধ ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে আজিব গোষ্ঠীর গ্রুপে কল লাগালো। কল ধরল সবাই। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, ডিভোর্সের কথা তোরা জানতিস? ওরা শুষ্ক ঢোক গিলল, আবার হাফ ছেড়ে বাঁচল। যাক দাদু, তাহলে বলে দিয়েছে ডিভোর্সের কথা। ওরা সবাই যেন আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বলল, কার ডিভোর্স? কিসের ডিভোর্স? বাসন্তীর কথা বলছিস নাকি? নিস্তব্ধ নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। সবকটা শয়তানের দল ইচ্ছে করে এমন করছে, সব জানে সবকটা। নিস্তব্ধ কল কাটতেই ওরা এক একজন খিল খিল করে হেসে দিল। বেচারা নিস্তব্ধর চেহারা খানা দেখার মতো, চমৎকার ভাবে জব্দ হয়েছে ব্যাটা। তাসফি নিস্তব্ধর আইডির দিকে তাকিয়ে আছে। কই, এতদিনে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানোর নাম গন্ধ ছিল না, আর এখন তাকে সোজা কল করা হচ্ছে। তার কল ধরতে তার বয়েই গেছে। হুহো। পরদিন চমৎকার একটি সকাল, চারিপাশে হালকা পাখির গুঞ্জনে পরিবেশটা মুখরিত, কিন্তু নিস্তব্ধ নিকটতা বিষাক্ত। বাতাসের সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে যেন সে বিষ টেনে নিচ্ছে। বিষে বিষে বিষক্ষয় হচ্ছে তার মন থেকে মস্তিষ্কের প্রতিটা অংশ, প্রতিটা নিউরনে ছড়িয়ে পড়ছে এই বিষাক্ত অ্যামোনিয়াম সায়ানাইড। কখন না সে ধ্বংস হয়ে যায় এই চিন্তা। বিয়ের পর থেকেই তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে অভদ্র মেয়েটা। এতদিন মানসিক যন্ত্রণা দিয়ে শান্তি হয়নি, এখন শারীরিক মানসিক দুটোয় দেওয়ার পায়তারা করছে দুষ্টু মেয়েটা। তাসফিকে আজ কলেজে আসতে দেখে আশা খুব খুশি হলো। এসেই তাকে জড়িয়ে ধরল। নিজের বেঞ্চে কাছে এসে তার পাশে আরেকটি ছেলে আর মেয়েকে বসে থাকতে দেখে তাসফি জিজ্ঞাসু দৃষ্টিতে আশা দিকে চাইল। আশা বলল, এই দেখ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওদের কথা। ওরা হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড আরাধ্য আর সারনিধি। বেচারা একা একা চুপচাপ বসে থাকত। তাসফি তার মাঝে ফোড়ন কেটে বলল, আর তুই অমনি ওদের ফ্রেন্ড বানিয়ে নিলি তাই তো? আশা হেসে বলল, একদম ঠিক ধরেছিস, তোর না থাকায় ওরাই সঙ্গ দিয়েছে বুঝেছিস। আরাধ্য তাসফির উদ্দেশ্যে বলল, হাই, আমি আরাধ্য, আর তুই তাসফি, রাইট? তুই করে বলছি দেখে রাগ করিস না, আবার আমরা তো ফ্রেন্ড তাই না? আর ফ্রেন্ডদের মাঝে তুমি শব্দটা না ঠিক খাটে না বুঝলি। তাসফি মুচকি হাসল। সঙ্গে তাসফির বোঝা হয়ে গেল আশা আর আরাধ্য দুটোই সেম কোয়ালিটির বাচাল। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে। স্বর্নিধি মেয়েটা বেশি কথা বলল না অবশ্য, শুধু ওদের কথায় মুচকি হেসে হাতে হ্যাঁ মেলালো। প্রতিদিনের মতো নিস্তব্ধ ক্লাসে ঢুকে আজও তাসফির খোঁজ করছিল পুরো রুমে চোখ বুলিয়ে। আজ তাসফিকে দেখতে পেয়েই নিস্তব্ধ তার দিকে রক্তচক্ষু বদনে তাকিয়ে রইল, যেন এখনই পরিস্থিতি থাকলে ওই চোখ দিয়েই তাকে খুন করে ফেলত। তাসফি তার ওই চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে ভাবলেশীনভাবে চেয়ে রইল। নিস্তব্ধ শরীর তাতে আরও তেতে গেল। ইচ্ছে হচ্ছে থাপড়িয়ে ওই অসভ্য মেয়েটার গাল লাল করে দিতে। কত্তবর সাহস, বলে কিনা তাকে ডিভোর্স দিতে। কেন এতই যদি সাহস থাকে আমায় এসে বলতি পরিবারের কাছে কেন বলতে গিয়েছিস? দেখ কিভাবে তাকিয়ে আছে, যেন আমায় সে চেনেই না। আশ্চর্য। তাসফির পাশে বসা একটা ছেলেকে দেখে নিস্তব্ধ রাগটা আরও তরতর করে বেড়ে গেল। কই, এতদিন তো তার পাশে কোনো ছেলেকে বসতে দেখেনি। যেই ডিভোর্সের কথা বলল অমনি ছেলে ও জুটিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে। বাহ, দারুণ তো। নিস্তব্ধ কি এখন পরগাছা বনে গেল? নিস্তব্ধ ক্লাস শেষে তাসফিকে নিজের চেম্বারে ডেকে পাঠালো, কিন্তু তাসফি গেল না। পিয়নকে বলে দিল তার কাজ আছে, দ্রুত বাড়ি ফিরতে হবে। রাগে নিস্তব্ধ শরীর দিয়ে আগুন ঝলসাচ্ছে। কত্তবর বেয়াদব, সে ডেকে পাঠানোর পরেও এলো না। কতটা বার বেড়েছে তা সেও দেখে ছাড়বে। আশা তাসফির পাশ থেকে ফিসফিস করে বলল, কি চলছে বলতো? স্যার ডেকে পাঠালো আর তুই গেলি না কেন? কাহিনী কি মামা? তাসফি উল্টো ধমক মেরে বলল, চুপ থাক পাখির বাসা, মন দিয়ে পড়াশোনা কর। আশা ভেঙচি কাটল। পরবর্তী ক্লাস শেষে মানসারা একত্রিত হয়েছে। বিয়া বলল, কিরে কিছু ভাবলি? তাসফির কি ব্যবস্থা করবি? আজ তো এসেছে দেখলাম। মানসা শয়তানির হেসে ওদের সবটা বুঝিয়ে দিল। বলল, কাজটা এখনই করা যাবে না বুঝলি, সময় বুঝে। ফাঁকা মাঠে গোল দিতে হবে বুঝলি তো। তোরা সবাই রেডি থাকিস, যার যার কাজ শেষে করবি। তাসফি, এবার তুই শেষ। আমাকে চর মেরেছিলি তাই না? এবারে চরের শাস্তি ভোগ করবি।
কি যে মজা হবে না। সবগুলো শয়তানি হাসল। বাড়ি যাওয়ার আগ মুহূর্তে তাসফি আশা আরাধ্য আর স্বর্ণিধি মাঠের এক কোণে দাঁড়িয়ে গল্প করছিল আর হাসাহাসি করছিল। দোতলার নিজের চেম্বারের জানালা দিয়ে নিস্তব্ধ তা স্পষ্ট অবলোকন করল। রাগের হাতের মুষ্টি শক্ত করল আরো খানিক। সে চায় তাসফি হাসুক, তবে এভাবে একটা ছেলের সঙ্গে ঢলে ঢলে মোটেও নয়। ইচ্ছে হচ্ছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিকই ছেলেটাকে। সব রেখে তার বউয়ের সাথেই কেন বন্ধুত্ব পাতাতে হবে? ক্লাসে আর মেয়ের কি অভাব পড়েছিল? আরাধ্য স্বর্ণিধির আর আশা কথা শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছে। তাসফিও যাওয়ার জন্য কেবলই পা বাড়িয়েছিল, কিন্তু মনে হলো পেছনে থেকে কে যেন ডেকে উঠল। তাসফি পেছনে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। অগত্যা তাসফি আবারও সমানে পা বাড়াতেই মনে হলো আবারও তার নাম ধরে কেউ ডেকে উঠল। কি অদ্ভুত এমন মনে হচ্ছে কেন তার? সে তো স্পষ্ট ডাকগুলো শুনতে পাচ্ছে, তবে পেছনে তাকিয়ে কাউকে দেখছে না কেন সে? কৌতূহলবশত তাসফি সে দিকে এগিয়ে গেল। কয়েক পা এগোতেই তাসফি বুঝতে পারলে সে আধো আলো আধো অন্ধকার এমন একটি জায়গায় এসে পড়েছে। চাদিরিকে সাই সাই করে অ্যাম্বুলেন্সের বহর সাজানো। কেউ তার সঙ্গে ফাজলামো করল না তো? তাসফির এখন ভয় ভয়ই লাগছে। এখানে তাকে কেউ গুম করে রাখলেও কেউ টের পাবে না। হঠাৎ তার হাতটা কেউ হ্যাচকা টান দিলে তাসফি তাল সামলাতে না পেরে সামনে এগিয়ে গেল। লোকটা তাকে দেওয়ালের সঙ্গে মিশিয়ে চেপে ধরল। আচমকা সব ঘটায় তাসফি ভয় পেয়ে গেল। কৌতূহলী বুঝি তার কাল হলো। তাসফির বুক ধরফর করছে। সঙ্গে পরিচিত পারফিউমের মিশেল তার নাসারন্ধ্রে বাড়ি খেল। বিকেলের এক টুকরো উষ্ণ রৌদ্র তার হাত চেপে ধরা লোকটার চোয়াল মুখাবয়ব হালকা কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হল। নিস্তব্ধ রশক্তপোক্ত পরিচিত পুরুষালী মুখটা তার দৃষ্টিগোচর হতেই তাসফি যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি অদ্ভুত মেলবন্ধন! যার কাছে ডিভোর্স চাওয়ার জন্য আর্জি জানাচ্ছে তার কাছেই সে নিজেকে নিরাপদ মনে করছে। নিস্তব্ধ তাসফির মুখের একদম কাছে নিজের নিজের মুখটা এনে থামালো। দুহাতে তার তাসফির হাত দুটো চেপে ধরা। নিস্তব্ধ উষ্ণ নিঃশ্বাস তাসফির সমস্ত মুখমণ্ডলের সঙ্গে সঙ্গে তার হৃদয়কেও এফোরোফোর করে দিচ্ছে। নিস্তব্ধ স্পর্শে সে কেমন মিয়ে যেতে চাইছে, কিন্তু তাসফির এতে গলে গেলে হবে না, তাকে আরো শক্ত থাকতে হবে। নিস্তব্ধ তাসফির চোখে মুখে ফু দিল। বাঁকা হেসে ফিসফিস করে বলল, যে এখনো এই নিস্তব্ধ ইয়াসারের সামান্য স্পর্শে কপোকাত হয়ে যায়, আমার সামান্য কাছে আশায় সে মিয়ে যায়। আর সে কিনা নিজে থেকে ডিভোর্সের কথা বলেছে, তা কি বিশ্বাসযোগ্য বলুন ম্যাডাম? ব্যাপারটা ইন্টারেস্টিং না? যেমন যেচে পড়ে সিংহের গুহায় ঢুকে পড়া। কথা শেষ হতেই নিস্তব্ধ হাতের শীতল স্পর্শ তাসফি নিজের কোমরে পেল। হ্যাচকা টানে সে তাসফিকে আর একটু নিজের সঙ্গে মিশিয়ে নিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার অর্ধাঙ্গিনীর পানে। তাসফি চোখ বন্ধ করে নিল। তার সারা শরীর কেমন অজানা আশঙ্কায় শিরশির করছে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করল সে, নিজের কণ্ঠস্বরে কিছুটা তাচ্ছিল্য মিশিয়ে সেও নিস্তব্ধর মতন ফিসফিস করে বলল, কপোকাত হলেই তে সব শেষ নয় মিস্টার নিস্তব্ধ ইয়াসার। এই তাসফি যেমন মিয়ে যেতে পারে, তেমনি করে তার ভেতরের তেজি রূপটাকেও সঠিক সময় মতো প্রকাশ্যে আনতে পারে, বুঝলেন তো ডাক্তার সাহেব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই? তাসফির নিস্তব্ধকে অবাক করে দিয়ে তার ঘাড়ের উপর দিয়ে দুহাত নিয়ে আলতো জড়িয়ে ধরার ভঙ্গিতে দাঁড়ালো। নিস্তব্ধ অবাক হলো। তাসফির কোমরে থাকা তার হাতের বাঁধন হালকা হলো। তাসফি তাতে বাঁকা হাসল। নিস্তব্ধ কানের খুব সন্নিকটে মুখ নিয়ে একদম লো ভয়েসে ফিসফিস করে বলল, আমি আপনার এই মেলবন্ধন থেকে মুক্ত চাই নিস্তব্ধ ইয়াসার। ডিভোর্স চাই আমি। ডিভোর্স, বুঝলেন? বলেই নিস্তব্ধকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। প্রস্থান করতে করতে তাসফি মুচকি হেসে বলল, বলেছিলাম না এই তাসফি যেমন আপনার স্পর্শে মিয়ে যেতে পারে, তেমনি সময় মতো তার তেজটাও দেখাতে পারে সে চাইলে। ডিভোর্স পেপারে সাইন করে সেটা সহিসালামতে আমায় পাঠিয়ে দেবেন ওকে। টাটা। নিস্তব্ধকে বাকরুদ্ধ রেখে তাসফি গটগট পায়ে হেঁটে চলে গেল। নিস্তব্ধ বাঁকা হেসে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। ডিভোর্স লাগবে তাই না? ডিভোর্স কাকে বলে সে আজন্মকালের মতো বোকা মেয়েটাকে বুঝিয়ে ছাড়বে। প্রমিস। নিস্তব্ধ বিকেল। আকাশে গুমোট ভাব স্পষ্ট বিদ্যমান। সূর্যিমামার দেখা নেই আকাশে, তাই তার অস্ত যাওয়ার ক্ষণও বলা ভারী মুশকিল। আর আজ নিস্তব্ধ আসবে কিনা তা বলাও তৃপ্তির জন্য ভারী মুশকিল। তৃপ্তি আধা ঘন্টা যাবৎ বসে আছে সুনামধন্য এক পার্কের বেঞ্চিতে। কত শত মানুষের আনাগোনা এই পার্কে, অথচ তার প্রণয় পুরুষেরই আসার নাম নেই। আধা ঘন্টা কেন, সারাদিন রাত বসে থাকতেও তার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তার প্রণয় পুরুষ তো নিস্তব্ধ ব্যতীত আর কেউ নয়। আজ তৃপ্তি তাকে দেখা করতে বলেছে এই পার্কে। আজ সে নিস্তব্ধকে নিজের হাতের মুঠোয় পুরতে আর একটু চেষ্টা করবে। নিস্তব্ধ হাজির হলো আরো 10 মিনিট তৃপ্তিকে অপেক্ষা করিয়ে। এসেই সে তৃপ্তির সামনের বেঞ্চে বসে গম্ভীর স্বরে বলল, কি দরকারে ডেকেছিস দ্রুত বল, আমার হাতে এত সময় নেই।
নিস্তব্ধর আগমনে তৃপ্তি যেমন খুশি হলো, সঙ্গে আর একটু আবেদনময়ী ভঙ্গিতে বসার চেষ্টা করল নিস্তব্ধকে নিজের দিকে আকর্ষণের তাগিদে। নিস্তব্ধর সে দিকে ধ্যান নেই। সে ব্যস্ত তার ফোন স্ক্রুল করতে। তৃপ্তি গলা খাকারি দিয়ে বলল, শুনলাম তোর বউ নাকি তোকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। নিস্তব্ধ ভাবলেশীন কণ্ঠে বলল, তো? তৃপ্তি নিজের স্বর আর একটু মধুর করার চেষ্টা করে বলল, ডিভোর্সটা বরং দিয়েই দে বুঝলি। নিস্তব্ধ এবারে তৃপ্তির দিকে একভ্রু উঁচিয়ে চাইল, বোঝার চেষ্টা করল এরপর সে কি বলবে। তৃপ্তি আবারও বলতে লাগল, দেখলো ক্লাস একটা মেয়ে, তার উপর এতিম, তোকে ডিভোর্স দিতে চায়, তুই ভাবতে পারছিস? যেখানে ওই মেয়ের মুখের উপর তুই ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলবি, সেখানে ওই মেয়ে তোকে ডিভোর্স দিতে চাচ্ছে। ওর কোনো ক্লাস আছে? তাছাড়া তুই তো ওকে মানিস না। দেখ, তোর জন্য তো মেয়ের অভাব পড়বে না। এই আমাকেই দেখ। ওয়েট ওয়েট ওয়েট, তুই এসব বলার জন্য আমায় এখানে ডেকেছিস, রাইট? এসব বলার জন্য মানে? নিস্তব্ধ, তোকে আমি এতগুলো দিন যাবৎ ভালোবাসি, অথচ তুই আমাকে বারবার অপমান করেছিস। ওই সামান্য পুচকে মেয়ের মাঝে কি পাবি তুই, বল কি পাবি? আমি তোকে যতটা সুখ দিতে পারবো, ও কি তোকে ততটা সুখ দিতে পারবে? তোকে বহন করার ক্ষমতা আছে ওর? গেও খ্যাত সামান্য সরকারি মেডিকেলেই চান্স পেতে পারল না, আবার তোদের টাকায় ফুটানি মেরে বেসরকারিতে পড়ছে। তৃপ্তি নিস্তব্ধ হাত ধরতে গেল, তবে সেটা আর হয়ে উঠল না। তার আগেই বাড়ানো হাতটা তার গালে গিয়ে ঠেকল। তৃপ্তি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঠাস করে ওর গালে চড় মেরে দিল কষিয়ে। রাগের নিস্তব্ধ শরীর কেঁপে কেঁপে উঠছে। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, কথাগুলো কান খুলে শুনে রাখো। তোকে আগেও বলেছি, আবারও বলছি, তাসফি আমার ওয়াইফ। ডিভোর্স দেওয়ার জন্য তো আমি ওকে বিয়ে করিনি। তাছাড়া আমার ওয়াইফকে আমি ডিভোর্স দেব কি না দেব তুই বলার কে? আমার ওয়াইফ লো ক্লাস নয়, বরং তোর স্ট্যাটাস লো ক্লাস। আর তুই আমায় কি সুখ দিবি বে? তোর মতো পতিতার পাশ দিয়েও এই নিস্তব্ধ ইয়াসার হাঁটে না। শুধুমাত্র কোনো একসময় বন্ধু বলে পরিচয় দিয়েছিলাম, আর একজন মেয়ে বলে আজ তুই বেঁচে গেলি। না হলে জ্যান্ত পুঁতে রাখতাম তোকে আজ এখানেই। আর এসব ভালোবাসা ভালোবাসা না, ছাড়। কেন, হাজারটা পুরুষের নিচে যখন শুয়ে পড়তিস তখন এসব ফাউল ভালোবাসা ছিল কোথায় তোর? আমার পিছনে না পড়ে থেকে বেচারা সুজন্তকে এতগুলো বছর ধরে ভালোবাসে, কই সেগুলো তোর চোখে বাঁধে না? আমার পিছু ছেড়ে না, এবার একটু ছেলেটার দিকে চোখ দে। নিস্তব্ধ, আমার কথাটা শোন। নিস্তব্ধ আবার তার গালে চড় বসিয়ে দিল। আশেপাশের মানুষ আর চোখে চাইছে। সার্কাস দেখতে কারি না ভালো লাগে? যা বললাম মাথায় গেঁথে নিস। এই লাস্ট বার ওয়ার্নিং দিলাম, সুদরে যা। বলেই নিস্তব্ধ আর এক মুহূর্তও দাঁড়াল না। ভর সন্ধ্যা বেলায় তৃপ্তি গালে হাত দিয়ে নিস্তব্ধ যাওয়ার পানে শূন্য মস্তিষ্কে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে আর কটূক্তি করছে। একেই বলে নিজের পায়ে কুড়াল নিজে মারা। নিস্তব্ধ তার বহু বছরের ভালোবাসা। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃপ্তি নিস্তব্ধ সাথেই একই স্কুলে পড়াশোনা করেছে। ছেলেটা ছিল একটু আলাদা, সবার সঙ্গে কম কথা বলতো। ক্লাসে ছিল ফার্স্ট বয়। তৃপ্তি তাকে সবসময় লুকিয়ে লুকিয়ে অবলোকন করত। প্রেমের অর্থ না বুঝতে পারলেও নিস্তব্ধ করা সকল কার্যক্রম তার ভীষণ ভালো লাগত। ক্লাস 5-এ থাকাকালীন তৃপ্তি বুঝতে পারল সে নিস্তব্ধকে অনেকটা পছন্দ করে, যেটা অন্য সব পছন্দের চেয়ে একটু আলাদা। কোনো মেয়েকে নিস্তব্ধ আশেপাশে দেখলে তার হিংসে হতো। এমনকি ছেলেদের সঙ্গে নিস্তব্ধ যখন কথা বলতো তখনও তার রাগ হতো। তার সঙ্গে কখনো কথা বলে না, অথচ দেখ কি সুন্দর ওদের সঙ্গে কথা বলছে। একদিন নিস্তব্ধ স্কুল ব্যাগের চেইন খোলা দেখতে পেল। তৃপ্তি কি করবে বুঝে পেল না, ডাকবে কি ডাকবে না। হাজারটা চিন্তা করতে করতে সে বলে উঠল, এই নিস্তব্ধ, শুনছো তোমার চেইন খোলা? নিস্তব্ধ থেমে গেল, তার হাঁটা থামিয়ে দিল, ভ্রু কুচকে পিছু ঘুরে চাইল। তৃপ্তি আমতা আমতা করে বলল, তোমার ব্যাগের চেইন খোলা। নিস্তব্ধ ওহ বলে কাঁধ হতে ব্যাগ নামিয়ে দেখে সত্যি চেইন খোলা। অতঃপর তা লাগিয়ে তৃপ্তির উদ্দেশ্যে বলল, থ্যাঙ্কস। তৃপ্তিকে আর পায়কে এত ভালো লেগেছিল সেদিন তার। নিস্তব্ধ সেই তার সঙ্গে প্রথম এবং শেষ কথা বলেছিল স্কুল লাইফে। এরপর ওদের দুজনের পথটা আবার আলাদা হয়ে গেল। নিস্তব্ধ অন্য স্কুলে আর তৃপ্তি আরেক স্কুলে। দীর্ঘ 5টি বছর সে নিস্তব্ধ দেখা পায়নি। আগের বোকাশোকা ভদ্রবাচ্চা তৃপ্তি হয়ে উঠল ধুরন্ধর, বদমেজাজি, অহংকারী আর হিংসুটে। ক্লাস 10-এ থাকতে তার বাবা মা নিজেদের স্বার্থে সেপারেট হয়ে গেল। কেউ ভাবল না তৃপ্তির ভবিষ্যতের কথা। তৃপ্তি থাকতে শুধু করল বাবার কাছে। বাবা নিত্য নতুন মেয়ে এনে ঘরে ফুর্তি করত। বাবা তাকে ভীষণ আদর করতেন, কিন্তু বাবার ওই একটাই ছিল খারাপ অভ্যাস, মেয়েবাজি। আর কখনো বিয়েও করলেন না। এখন অবশ্য তার শিক্ষা হয়েছে, এখন আর মেয়েবাজি করেন না তার বাবা। হজ করে এসেছেন।
কিন্তু যা ক্ষতি করার তার বাবা তো তার করেই ফেলেছে। এই একটা কারণেই তে নিস্তব্ধকে আজও সে নিজের কাছে টানতে পারে না। বাবার এসব কার্যকলাপ দেখে তৃপ্তির আগে দুঃখে একাধিক ছেলের সঙ্গে মিশতে শুরু করল। কলেজের প্রথম বছরটা তৃপ্তির কাটল একটা ঘোরের মাঝে। বাজে নেশার সঙ্গে খারাপ বন্ধু যার তার সাথে ইন্ট্রোমেট হওয়া যেন তারও বাবার মতো নেশায় পরিণত হতে লাগলো। আর তারপরেই এলো তার জীবনের ভয়াবহ দিনগুলো। একদিন নেশা করে ছেলেদের সঙ্গে ইন্টিমেট হয়ে উলঙ্গ অবস্থায় এক হোটেলে ধরা খেল পুলিশের হাতে। ব্যাস টানা 15 দিন সে কাটিয়েছে জেলে। তার বাবা মেয়ের দিকে সেদিন অসহায় চোখে তাকিয়েছিলেন। আর তৃপ্তি তাকিয়েছিল ঘৃণার চোখে। তার বাবা সেদিন খুব ভালো করে নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। বুঝতে তো হবেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর মাদকের নেশা ছাড়াতে 1 মাস যাবৎ সে ছিল অ্যাসাইলামে। বাড়ি ফেরার পর আর বাবার অসব কর্মকাণ্ড দেখেনি তৃপ্তি। এরপর বাবা তাকে অন্য কলেজে ভর্তি করালো যেন পুনরায় তার পরিচিত বাজে ছেলেদের সঙ্গে মিশতে না পারি, আর সেখানেই সে দেখা পেল আবারও নিস্তব্ধর। পুরনো অনুভূতি তার আবারও জাগ্রত হল। সে নিজেকে ছেলেদের সঙ্গে মেশার বাজে অভ্যাস থেকে সরিয়ে রাখার চেষ্টা করল। এবং সফলও হল। কিন্তু নিজের অহংকার আর বদমেজাজ কোনোটাই সে পাল্টাতে পারল না। ধীরে নিস্তব্ধর সাথে সে বন্ধু গড়ে তুলল। মেডিকেল লাইফে তৃপ্তি তাকে দুবার প্রপোজও করেছিল, কিন্তু নিস্তব্ধ দুবারই তাকে রিজেক্ট করেছে। বলেছে সে এসব প্রেম ভালোবাসায় জড়াতে চায় না। তৃপ্তির অতীত নিস্তব্ধ কিভাবে যেন জনে গিয়েছিল। আর তারপর থেকেই নিস্তব্ধ চোখে সে আর তাদের বন্ধুত্বটা দেখতে পায় না। পায় শুধু অধিকাংশ ঘৃণার আস্তরণ। তৃপ্তি বেঞ্চে বসে হাউমাউ করে কান্না করতে লাগল। সে একটা অপদার্থ। কারো ভালোবাসা পাবার যোগ্য নয় সে। একটা মানুষ তো এমনি এমনি খারাপ হয় না। তার চারপাশের পরিবেশে প্রভাবিত হয়ে তবেই সে কোনো খারাপ পন্থা বেছে নেয়। এই যে আজকাল যে সমস্ত মেয়েগুলো খারাপ বের হয়, তারা কেন খারাপ হয়? এই অসুস্থ সমাজের কারণেরই। সারাক্ষণ ফোনে নোংরামি দেখে দেখে তাদের মস্তিষ্কের মাঝেও নোংরামির নেশা চেপে ধরে, ঠিক তৃপ্তির মতো। রবের প্রতি তারা বিশ্বাস হারাতে শুরু করে। নিজেকে নিজের সর্বেসর্বা ভাবতে শুরু করে। বাবা মার সঙ্গে তারা খারাপ ব্যবহার করে। একসময় তারা এতটাই টক্সিক হয়ে ওঠে যে মানুষের ভালো কথাও তাদের গায়ে বিষের মতো ফোটে। অথচ যদি দেখে কোথাও নোংরামি আলোচনা হচ্ছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে হাসি ঠাট্টায় মেতে ওঠে নিরন্তর। অথচ তাদের মাঝে থাকে না কোনো অনুশোচনা, না মৃত্যুর প্রতি ভয়। তারা ভুলে যায় একদিন তাদের মৃত্যুর স্বাদ নিতে হবে। কি করবে সেদিন, তারা কি জবাব দেবে সেদিন তারা নিজের সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে? তাদের দুহাতের সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই যে শুধু নোংরামিতে ভরা। এই দুনিয়া যে সামান্য জেলখানা, তা কি তারা বুঝে না? বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা শেষে রাত নামল। মানুষের আনাগোনা কমতে লাগল। একসময় একেবারেই নিঃশেষ হয়ে গেল চারিধারের মানুষের আনাগোনা। গভীর আধারে ছেয়ে গেল চারিপাশ। মেঘে গুরুম গুরুম শব্দ হল। ধরণীর বুক চিরে হালকা ঝিরিঝিরি বর্ষণের ক্ষুদ্র কণার দেখা মেলল। তবুও তৃপ্তি সেই এক জায়গাতেই হাঁটু গেড়ে বসে রইল। বর্ষণের মাত্রা অত্যাধিক নয়, হালকা। তবুও তা পড়তে রইল ঘণ্টা ধরে। তৃপ্তি হঠাৎ বুঝতে পারল 1/2 ঘণ্টা যাবৎ তার গায়ে কোনো বৃষ্টির ফোঁটা লাগছে না। আর না তো এতক্ষণে দূরের সেই ল্যাম্পপোস্টের সূক্ষ্ম রশ্মিটা, আর সে তার হাঁটুর নিচ দিয়ে দেখছে কারো আবছা ছায়া। কে আসবে তার খোঁজ নিতে? তাকে নিয়ে যে কারো টেনশন নেই। তৃপ্তি মাথা তুলে চাইল। মাথাটা ভার হয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবকের অবয়ব, যে তার মাথায় দীর্ঘক্ষণ যাবৎ নিঃশব্দে ছাতা ধরে আছে। অথচ যুবকের চোয়াল বেয়ে পড়ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। সে এক অদ্ভুত ছন্দ। যুবকটিকে এই তো তৃপ্তি এই অন্ধকারের মাঝেও হালকা আবছা আলোয় সুজনের মুখখানা হালকা করে দেখতে পাচ্ছে। সুজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। তৃপ্তি এই মুহূর্তে যেন একটি আদুরে বিড়ালছানা। তার মাঝে নেই কোনো অহংকারের লেশ মাত্র। নেই কোনো অভদ্র অশালীন আচরণ। দুঃখের সাগরে ভেসে কেই বা নিজের নোংরামি সত্তাকে চিরন্তন জাগ্রত রাখতে পারে? দুঃখের জোয়ারে ভাসার পরেই তো মানুষের জাগতিক জ্ঞান জাগ্রত হয়। দুঃখ শেষে পুনরায় সে জ্ঞান লোপ পায়। আবারও হয়ে ওঠে দুর্বল থেকে হিংস্র। একই অঙ্গে তাদের কত রূপ। হায়রে মনুষ্য জাতি! তৃপ্তি হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে গম্ভীর সুজন একটি ছোট্ট বাক্য উচ্চারণ করল। বাড়ি ফিরে যা। অতঃপর সুজন যেমনই নিঃশব্দে আগমন করেছিল, তেমনি নিঃশব্দে প্রস্থান করল। যেমন করে মানুষের মনে প্রেম ফাগুনের বাতাস নিঃশব্দে আগমন করে, আবার সময় শেষ হলে নিঃশব্দে তা প্রস্থান করে। ফাল্গুন তো চিরকাল রয় না। বাড়ি ফিরে যা বাক্যটি কোন ধরনের পর্যায় পড়ে? আদেশ নাকি অনুরোধ জানে না তৃপ্তি। তবে সে তাই মেনে নিল। হোক না কখনো নিজের নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে অদ্ভুত আচরণ করা। জীবনটাকে তো একটু সীমার মাঝে থেকে উপভোগ করা দরকার। পরদিন কলেজে গিয়ে তাসফি তার চারপাশের পরিবেশ অবলোকন করে বুঝতে পারল আজ কলেজে কিছুটা উৎসব মুখর পরিবেশ।
চারপাশ ফুল দিয়ে সাজানো। একটু এগিয়ে দেখল আশা, আরাধ্য, স্বর্ণিধি, ওরা সবাই দাঁড়িয়ে আছে ক্লাসের বাইরে। তাসফি সেদিকে এগিয়ে গেল। ভ্রু কুচকে জিজ্ঞেস করলে, কি ব্যাপার বলতো? আরাধ্য হেসে বলল, আরে জানিস না, আজ ইশতিয়াক স্যারের শিক্ষকতার শেষ দিন কলেজে। এরপর থেকে তিনি আর আমাদের পড়াবেন না। তাই ওনার বিদায় উপলক্ষে এত আয়োজন। তাসফি অবাক কণ্ঠে বলল, ওয়েট, কেন? স্যার খুব ভালো এক্সপার্ট একজন ডাক্তার। সমস্ত বিষয় খুব ভালোভাবে বোঝাতেন তিনি আমাদের। তবে? আশা বলল, আরে উনি নাকি বিদেশ যাবেন ছেলে মেয়ের কাছে। বার্ধক্যের সময়টা নাকি উনি ছেলে মেয়ের সঙ্গেই কাটাতে চান। তাই বাংলাদেশের সঙ্গে সঙ্গে এই হসপিটাল ও কলেজ ছাড়বেন। তাসফি তাল মিলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বার্ধক্যের একটা সময় এসে সকলের কাজ থেকে ছুটি নেওয়া উচিত যদি তার বাড়িতে কর্মজীবী সন্তানেরা থেকে থাকে। একটা ছেলে সারাটা জীবন পরিবার সংসারের জন্য খেটে যায়। সারাদিন অফিস নয়, নিজ নিজ পেশায় নিয়োজিত কর্মস্থলেই তাদের কেটে যায়। স্ত্রী সন্তানের নিকট ওই রাতটুকুই বরাদ্দ। তাই এই সময়টা অন্তত সব কিছুকে বিরত রেখে পরিবারকে সময় দেওয়ার সঙ্গে রবের বন্দেগী করা উচিত। মৃত্যুর ডাক কখন চলে আসে বলা তো যায় না। চারপাশের মানুষের এত কিচিরমিচির তাসফির ভালো লাগছে না। আগে জানলে সে কখনো আসতো না। তাছাড়া আজ ক্লাস হবে বলে মনে হয় না। তাসফি শান্ত একটি পরিবেশ খুঁজে সেখানে একটি বেঞ্চে মাথা এলিয়ে বসে রইল। ক্লাসে আর কারো টিকিটিও দেখা যাচ্ছে না। তাতে সে নিশ্চিত হল। হঠাৎ সামনে কারো উপস্থিত বুঝতে পেরে তাসফি মাথা তুলে চাইল। নিস্তব্ধ গম্ভীর মুখখানা অবলোকন করতেই তাসফি চট করে উঠে দাঁড়াল। এই লোকের জন্য কোথাও বসেও সে শান্তি পাচ্ছে না। ভারী মুশকিল হলো তো। তাসফি ক্লাস থেকে বের হতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তার সামনে এসে দাঁড়াল। তাসফি তার ডান পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার বাম হাত দিয়ে সে স্থান বদ্ধ করে দিল। বাম পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার ডান হাত উঁচিয়ে একই কাজ করল। তাসফি নিস্তব্ধ দিকে বিরক্তি নিয়ে চাইল। নিস্তব্ধ এক ভ্রু উঁচিয়ে চাইল। মুখে বলল, কথা বলবেন না ম্যাডাম? তাসফির নিস্তব্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। নিস্তব্ধ হাত ঢিল হয়ে পড়তেই তাসফি চট করে পাশ দিয়ে বেরিয়ে এলো। নিস্তব্ধ তার পিছু ডাকল, এই যে ম্যাডাম, শুনুন তো। তাসফি তাকে ভেঙচি কেটে চলে গেল। মনে মনে বাঁকা হেসে বলল, ডাক্তার সাহেব, আপনি যতই এই তাসফিকে ধরতে চেষ্টা করেন না কেন, সে তো এত দ্রুত ধরা দেবে না। প্রশ্নই উঠে না। নিস্তব্ধ শক্ত চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, সব সময় আপনার এই ট্রিক্স কাজে লাগবে না মিসেস নিস্তব্ধ ইয়াসার। আমার সব দুর্বলতা তো আপনি জানেন না। তবে কি করে তা ক্ষণে ক্ষণে কাজে লাগাবেন শুনি। তবে ব্যাপারটা ইন্টারেস্টিং। আই লাইক ইট। তাসফি আজ বাড়ি ফিরতেই তার দাদি কমলা বেগম আহাজারি শুরু করলেন, ওমন সুন্দর পোলাডারে ছাড়িস না রে মাইয়া, পরে পোস্তাইবি রে। কত সুন্দর পোলাডা। তাসফি বিরক্ত হয়ে নিজের ঘরের দ্বার দিল। দাদির এক প্যাচাল শুনতে শুনতে সে অসহ্য। তাসফি ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোবের কাছে গেল। মনটা একটু খারাপ হলেই তার বাবার চিঠিগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজ তাসফি ভুলবশত হয়তো বেলকনির দরজাটা না লাগিয়েই ঘুমিয়ে পড়েছে। সেদিনের আবছা অবয়বের সুদর্শন যুবকটি পুনরায় এসে অর্ধরাত কাটিয়ে দিল শিমুল গাছের নিচে দাঁড়িয়ে তার প্রেয়সীর সুন্দর মুখখানা অবলোকন করতে করতে। কখন রাত 2টো পেরিয়ে 3টে বাজতে চলল তার হদিশ নেই। ভয়ের দরুন মেয়েটা রুমের লাইট জ্বালিয়েই ঘুমায়। অবশ্য এতে তার সুবিধাই হয়। বেলকনিতে কোনো রেলিং নেই, কোমর সমান রেলিং গাঁথা। সে চাইলেই নিঃশব্দে ভেতরে ঢুকতে পারে। তবে সে তা করবে না। কি দরকার লুকিয়ে সব করার? যা করার সামনাসামনি করবে সে। সে তো ভীতু নয়। তার ভেতরকার সত্তা বিদ্রুপ করে বলে। ভীতু নয়। ভীতু নয় দেখেই তো তুমি এভাবে চোরের মতো তাকে লুকিয়ে দেখতে আসো। সাহস থাকলে সামনে গিয়ে দেখা দাও। ভীতু যুবক। সুদর্শন যুবকটি তাকে ভীষণ করে শাসায়। চুপক। সন্ধে নামার পর মুহূর্ত। উজ্জ্বলমান আকাশটা অন্ধকারে তলিয়ে গিয়েছে। আজ চাঁদমামার দেখা পাওয়া মনে হচ্ছে বড়ই দুর্লভ। কারণ আকাশে মেঘগুচ্ছ করে নিয়েছে তাদের দখলদারি। তাদের দখলদারি সময়টাতে চাঁদ তারার দেখা দেওয়া যে মানা। নিস্তব্ধ কেবলই ওসমান ভিলায় পা রেখে নিজের রুমে যাওয়া তাগিদে কদম বাড়াচ্ছিল। তাতে ব্যাগরা দিলেন অনিমা বেগম। দাঁড়াও। নিস্তব্ধ ভ্রু কুচকে দাঁড়িয়ে পড়ল। বলল, যা বলার দ্রুত বলো মা। অনিমা বেগম নির্লিপ্ততা কণ্ঠে শুধালেন, তোমার বাবা তোমার রুমে ডিভোর্সের পেপার রেখে এসেছে। সাবধানে তাতে সাইন করে তাসফির কাছে পাঠিয়ে দিও। নিস্তব্ধ এগিয়ে গিয়ে পেছনে থেকে মাকে আলতো জড়িয়ে ধরল। বাঁকা হেসে বলল, কিন্তু আমি তো আমার বউকে ডিভোর্স দেব না মা। তোমাদের তো আগেই বলেছি। কোথাও সাইন করারও প্রশ্নই উঠছে না। অনিমা বেগম ছেলেকে নিজের থেকে ছাড়িয়ে শক্ত কণ্ঠে বললেন, তুমি কি ভেবেছ তোমার কথা মতো সব হবে? নিস্তব্ধ ভাবলেশহীন কণ্ঠে শুধালো, অবশ্যই। আমি যা বলবো করব তাই তো হবে।
তাই না মাই ডিয়ার মাদার? আফটার অল বউটা তো আমার। বলেই নিস্তব্ধ স্মিত হেসে দোতলায় সিঁড়ি বেয়ে উঠে গেল। পেছনে থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে চেঁচিয়ে বললেন, তবে এত দিন বউয়ের প্রতি এই দরদ কোথায় ছিল তোমার? নিস্তব্ধ যেতে যেতেই নির্লিপ্ততা কণ্ঠে বলল, সিন্ধুকে বন্দি ছিল তো মা। হঠাৎ বের হয়ে আসলো। আমার এতে কি দোষ বলো তো? মোড়ের দোকানটায় আজও বসেছে বন্ধুদের আড্ডা। সৃজন কৌতুক করে বলল, তাহলে আমাদের নিস্তব্ধ বাবুকেও এখন বুঝি কেউ রিজেক্ট করার সাহস রাখে? অনুভূতি কেমন বলতো বন্ধ? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, উহু, কেউ নয়। অনলি ওয়ান পারসন এন্ড শি ইজ মাই ওয়াইফ। সৃজন আবারও উপহাস করে মুখ দিয়ে আফসোসের সুর তুলে বলল, এখনো বউয়ের সাথে বাসরটাও সারতে পারলি না দোস্ত, তার আগেই তোকে রিজেক্ট করলো। ঈষৎ কলিজায় লাগে রে বন্ধু। এই আমাকেই দেখো না, এক বাচ্চার বাপ। কি যে মজা রে ভাই। নিস্তব্ধ এবারে চোখ পাকিয়ে তাকালো ওর দিকে। সৃজন এবারে গম্ভীর কণ্ঠে বলল, ওকে ওকে বাট তুমি কি এখনো বলতে চাও বউয়ের প্রতি তোমার মনে কোনো প্রেম নেই? বল। নিস্তব্ধ বাঁকা হাসল সৃজনের প্রশ্নে। উত্তর না দেওয়ায় সৃজন নিস্তব্ধ রচোয়ালে বরাবর মারল এক ঘুষি। নিস্তব্ধ তারপরেও হাসছে। মাহিন দাঁত কিরমির করে বলল, সালার হাসির ব্যারাম উঠছে। এই সুজন ওরে একটা প্রেসক্রিপশন লিখে দিস তো। সুজন সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিতে দিতে নিস্তব্ধ উদ্দেশ্য আর একটা সিগারেট এগিয়ে দিতে দিতে বলল, বুঝলাম, নাও বন্ধু সিগারেট খাও। নাও নাও। নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, খাই না। সুজন আহাজারি করে বলল, সে কি বলেন গুরুজি? সেদিন একটানা এক প্যাকেট সিগারেট নিজে শেষ করেছেন আপনি। এখন বলছেন আপনি সিগারেট খান না? এটা তো বিশ্বাসযোগ্য নয় গুরুজি। নিস্তব্ধ সুজন দিকে মুচকি হেসে তাকালো। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। সুজন বুঝতে পারল এই মুচকি হাসির লক্ষণ বেশি ভালো নয়। কি ব্যাপার ভাই, তুই আমার দিকে এভাবে এগিয়ে আসছিস কেন? আমি কিন্তু তোর বউ নই। সো কন্ট্রোল ইউরসেলফ দোস্ত। বাকিটা সুজনের বলা হলো না। নিস্তব্ধ সুজনের পিঠে দিল এক থাবা। সৃজন আর মাহিন সুজনের অবস্থা দেখে কুটি কুটি হাসতে লাগল। তখন বোধ হয় ঘড়িতে সময় একটার বেশি। নিস্তব্ধ নিকষ কালো অন্ধকার রাত। চারিদিকে ঝিঝি পোকার ডাক। কোথাও হঠাৎ হঠাৎ পচা ডোবায় ব্যাঙ ডাকছে তার নিজস্ব ভাষায়। দীর্ঘ ওটির শেষে নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে বাসায় পৌঁছে নিজ রুমে ঢুকল। বন্ধুদের আড্ডার মাঝেই ফোন এসেছিল হসপিটাল থেকে। নিস্তব্ধ রুমে ঢুকে চারিপাশে তাকালো। কেমন জনমানবহীন রুমটা, উত্তপ্ত মরুভূমির ন্যায় খা খা করছে। নেই আগের মতো কোনো চঞ্চলতার ছোঁয়া। নেই কোনো হাসির উৎস। নেই তার ঝগড়া করার সঙ্গী। রুমটা কেমন হাহাকার করছে তার একমাত্র বউয়ের না থাকার বেদনায়। বউ ছাড়া এই কদিন তার জীবনটা কেমন পানসে পানির মতো লাগছে। এক টুকরো শান্তি নেই হৃদয়। নিস্তব্ধ হাতের ঘড়িটা খুলে রাখল ড্রেসিং টেবিলের সামনে। গায়ে থাকা এপ্রনটা খুলে ছুঁড়ে মারল বিছানার দিকে। অতঃপর রিমোট হাতে এসির পাওয়ারটা আরও একটু কমিয়ে দিয়ে সোফায় গা এলিয়ে বসল। দু হাতে চুলগুলো মুঠো করে ধরে সোফার রেলিংয়ের ওপর দিয়ে মাথাটা এলিয়ে দিল। প্রচণ্ড গরম লাগছে তার। এসির পাওয়ার কি আর একটু কমানো উচিত? এই ঠান্ডায়ও কাজ হচ্ছে না। তার কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘামের কণা। আজ কি আকাশটা মেঘলা? বৃষ্টি হবে কি? বৃষ্টিতে ভিজে তার বোধ হয় একটু জ্বর টর বাঁধানো উচিত। তাতে পরীক্ষা করে দেখা যেত মেয়েটার মনে তার জন্য একটু মায়া দয়া আছে কিনা। না, মনে হচ্ছে এবারে বৃষ্টিতে ভেজার আগে তার জ্বরটা বোধ হয় এমনিতেই এসে যাবে। উঠে তোয়ালে নিয়ে নিস্তব্ধ চলল ওয়াশরুমের দিকে। ঝর্ণা দিয়ে ঝিরিঝিরি পানির ফোঁটা তার গাল চোয়াল বেয়ে নেমে পড়ছে ছন্দের গতিতে। নিস্তব্ধ আয়নার দিকে তাকালো। পেশি বহুল হাত, সুগঠিত বক্ষ, মসৃণ উদর। কোনো কিছুই কি মেয়েটার চোখে বাঁধে না। নিজের সৌন্দর্য দেখে তার নিজেরই হিংসা হয়। এই সুন্দর রূপ যৌবন দেখে কি মেয়েটার মনটা কি একটু গলে না? তার ভেতরকার সত্তা তাকে বিদ্রুপ করে বলে। তুমি কি মেয়েটার গোলগাল ফোলা ফোলা মুখশ্রী, সরু চিকন নাক, স্ট্রবেরির মতো ঠোঁটজোড়া বাঁকানো সুরৌল কোমর রমণীর অপরূপ সৌন্দর্য দেখে তার প্রেমে মত্ত হওনি? নিস্তব্ধ বাঁকা হাসে। তার ভেতরকার সত্তা আবারও বিরক্তির স্বরে বলে ওঠে, কি হলো, জবাব দাও। তুমি কি তার প্রেমে মত্ত হওনি? নিস্তব্ধ তার পুরো ঠোঁট জোড়া নাড়িয়ে ফিসফিস করে জবাব দেয়, হতেও পারি। কিছুই তো অসম্ভব নয়। তার ভেতরকার সত্তা রাগে চিরবিড়িয়ে উঠে বলে, তার মানে তুমি আমায় এখনো শিওর করবে না, তাই তো? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? গাছের ও খাও, তলার ও কুড়াতে চাও। এই আমায় ধোঁয়াশায় রেখে তুমি কি পাও বলো তো? নিস্তব্ধ হেসে ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলে, আনন্দ পাই। তুমি খুবই ইন্টারেস্টিং একটা পার্ট বুঝলে। কিছু চমৎকার অনুভূতি কি সহজে স্বীকার করা যায় বলো? স্বীকারোক্তির জন্য দরকার যোগ্য ব্যক্তির সঙ্গে সঠিক সময় ও স্থান। সেই সময় এলে ঠিক তুমি ধোঁয়াশা মুক্ত হবে। তা মনে হয় খুব শীঘ্রই।
বিছানায় গিয়ে নিস্তব্ধ তার বউয়ের ওড়নাখানার ঘ্রাণ নিয়ে চোখ বুজল। আবেশে তার চোখে ঘুম ধরা দিল। ভোর তখন 6টা। পাখির হালকা কিচিরমিচির চারিপাশে। সূর্যিমামা পূর্ব আকাশে উকি দিয়েছে কিছুক্ষণ আগে। ফোনের রিংটোনে দীর্ঘক্ষণের তন্দ্রাচ্ছন্ন হল তার। বিরক্তি নিয়ে ফোন তুলতেই ওপাশ হতে শুনতে পেল এক ভরাট পুরুষালী কণ্ঠস্বর। গুড মর্নিং মিস বাসন্তী। হঠাৎ এমন আপনি সম্মেলন আবার নাও, পুরোপুরি ঘুম ছুটে গেল তার। চোখ পিটপিট করে উঠে বসল সে। কিছু সেকেন্ড মস্তিষ্ক খাটিয়ে চেনার চেষ্টা করল কণ্ঠের মালিককে। অতঃপর ভ্রুযুগল কুঁচকে ওপাশের করা শুভ বার্তার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল। তুমি আমার নম্বর পেলে কোথায়? মাহিন দুষ্টু স্বরে বলল। আপনার কাছে এই মানব তো নম্বরখানা চেয়েছিল, কিন্তু আপনি তো দিলেন না। তাই ফোনের মালিক নিজেই বহু কসরত করে নম্বরখানা জোগাড় করল। আচ্ছা, তা আমার নম্বর দিয়ে আপনার কি কাজ? এই যে এখন যে কাজ করছি। বাসন্তী কৌতুক করে বলল। তো এই কাজটা করার কি প্রয়োজন? মাহিন দুষ্ট হেসে বলল। কি যে বলেন না, হবু বউয়ের খোঁজ খবর তো একটু নিতেই হয়। সময়টাকে তো কাজে লাগানো উচিত। বাসন্তী গম্ভীর কণ্ঠে বলল। কিন্তু তুমি ভুল পথে তোমার সময়টাকে কাজে লাগাচ্ছ। সঠিক পথের সন্ধান করে সেথায় যাওয়ার সময়কে কাজে লাগাও। বলেই সে খট করে কলটা কেটে দিল। বাসন্তী বুক ধুকপুক করছে। মাহিন ফোন কাটতেই অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। পুনরায় সে কোনো ভুল করতে যাচ্ছে না তো? মাহিনকে কি তার থামানো উচিত? ছেলেটার প্রতি তার কেমন মায়া কাজ করে? কি জন্য এই মায়ার জন্ম? আদতেও কি এর কোনো ব্যাখ্যা আছে? কলেজের পেছনের দিকটায় বসে আড্ডা দিচ্ছে তাসফিরা। পেছনের একটা দিঘিও আছে, তাতে স্বচ্ছ হালকা সবুজ পানি। উত্তরে বাতাসে দিঘির পানি থই থই করে। ঢেউগুলো আস্তে ধীরে প্রবাহিত হয়। কখনো অদূরে কোথাও বাসের পাতা উড়ে এসে পড়ে দিঘির জলে। আড্ডা এক ফাঁকে আসা মাইকিং করার মতো করে নিজের ব্যাগ থেকে একটা খাতা বের করে রোল পাকিয়ে মুখের সামনে ধরে বলল। গাইস, তোমরা কি বিশ্বাস করো এই যে আমার সামনে যেই সুন্দরী রমণীটি বসে আছে সে একজন বিবাহিত মহিলা? আরাধ্য আর সুরনিধি ড্যাব ড্যাব করে চাইল তাসফির পানে। হলকা চেঁচিয়ে অবিশ্বাস্য স্বরে বলল। কি? অসম্ভব। তাদের এ কথা মোটেও বিশ্বাস হচ্ছে না। কি করে বিশ্বাস হবে? নাকে নেই নাকফুল, হাতে নেই চুড়ি। বিয়ের কোনো সিম্বলই তো এই রমণীর মাঝে নেই, তবে বিশ্বাস হবে কেমন করে? ওদের এভাবে তাকানোতে তাসফি একটু জড়সড় হয়ে বসল। আশা এবারে ঠোঁটে আঙুল দিয়ে ওদের চুপ করার ভঙ্গিমা করে বড়দের মতো করে গম্ভীর কণ্ঠে বলল। হুশস, তবে সাবধান। এ খবর কেউ যেন না জানে। জানলেই সর্বনাশ। আরাধ্য আর স্বর্নিধি আশার এমন ভঙ্গি দেখে কুটকুট করে হাসল। তাসফি আশার বাহুতে চাপড় মারল। আশা তাতে পাত্তা দিল না। আবারও সিরিয়াস কণ্ঠে বলল। এমনকি এই মহিলার কাছে নাকি তার বরের কোনো ছবি পর্যন্ত নেই। আর না তো বলছে তার বরটা আসলে কে। স্বর্নিধি অবাক হয়ে বলল। সে কি আমাদের বান্ধবীর বরকে আমরা দেখতে পারবো না? এটা কেমন করে হয়? তার নাম কি? তাসফি ইতস্তত করে বলল। অনুভব শেখ। আরাধ্য ঠাট্টা করে বলল। এই তাসফি, সত্যি করে বলতো বিয়ে হয়েছে তো? নাকি ঢপ মারছিস? তাসফি বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে বলল। তোরা আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? আজব। আর বিয়ে নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে নাকি? স্বর্নিধি বলল। তবে তোর নাকের নাকফুল কই? হাতের চুড়ি কই? তাসফি নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল। ওগুলো পরতে আমার ভালো লাগে না, তাই পরিনি, সিম্পল। আরাধ্য তাসফিকে জেকে ধরে বলল। ঠিক আছে, মানলাম বিয়ে হয়েছে। এবার তোকে আমাদের দুলাভাইয়ের সঙ্গে দেখা করাতেই হবে। এই কথার সাথে আশা আর স্বর্নিধিও সায় দিল। তাসফি পড়ল বিপদে, এবার সে কি করবে? তাসফি আশার দিকে রাগে কটমট করে তাকালো। আশা তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। আশার চোখগুলো যেন বলছে, এবার দেখ কেমন মজা। আমায় দুলাভাইকে আজ পর্যন্ত দেখার সুযোগ দিলে না, এবার বোঝো মজা। চারিদিক কেমন আধারে ঘনিয়ে আসতে শুরু করেছে। আজকাল দিনগুলো বড্ড স্যাঁতস্যাঁতে। যখন তখন আকাশ ঝাঁপিয়ে জলকণা পড়তে শুধু করে, তার হদিস বলা ভারী মুশকিল। তাসফি দ্রুত চেষ্টা করছে কলেজ থেকে বের হতে। প্র্যাকটিক্যাল থাকার দরুন আজ একটু দেরি হয়ে গেল বোধ হয়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। চারপাশ কেমন আলো আধারির গোলকধাঁধা সৃষ্টি করে রেখেছে। করিডোরটাও কেমন নীরব। চারপাশে কোনো শিক্ষার্থীর দেখা নেই। অবশ্য এই সময় থাকবেই বা কেমন করে? চারপাশে কেমন যেন গা ছমছমে ভাব। সাহসী হলেও তাসফির চারপাশটা এমন গুমোট ভাব দেখে গা কেমন শিউরে উঠছে। ওরা 3 জন থাকলে তার এতটা ভয় লাগতো না। কিন্তু ওরা আগেই বেরিয়ে গিয়েছে। তার উপর কিছুক্ষণ আগের কঙ্কালগুলো দেখার পর থেকে মনে হচ্ছে সেগুলো তার পিছু পিছু আসছে। হঠাৎ পিছনে কিছু পড়ার শব্দ পেল মনে হয়। তাসফি ভয়ে শিউরে উঠল। তাসফি ভয়ে ভয়ে নিজের ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই। উফাফ। তাসফি দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দিতে চেষ্টা করল। তবে কেন যেন তা হচ্ছে না।
করিডোরটা পেরোতে পারলেই সে বাঁচে। তার উপর তাসফিকে আশাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ভয়ও দেখিয়েছিল তখন। এখানে নাকি এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু তাসফি তখন ওদের কথা পাত্তা দেয়নি। এখন মনে হচ্ছে ওদের কথা না শুনে ভুলই করেছে। করিডোরটাও হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? পথ যেন ফুরোতেই চাইছে না। তিনতলা থেকে দোতলার সিঁড়ির নিকট আসতেই কেউ তাকে পেছনে থেকে ঝাপটে ধরল। তাসফি আত্মা তখন খাঁচা ছাড়া। চিৎকার করলেও তার মুখ দিয়ে আওয়াজ বাইরে বের হতে পারল না। শুধু উমম শব্দই বের হলো। কারণ তার হাত ব্যতীত মুখ চোখ সবই বেঁধে দেওয়া হয়েছে। রাত তখন 8টা প্রায়। ওসমান ভিলায় ফোন এলো তাসফির মেজো চাচির। তাসফি কি আপনাদের বাড়ি গিয়েছে বিআইন সাব? মেয়েটা এখনো বাড়ি ফিরেনি? ওসমান ভিলার সন্ধ্যার পরের পরিবেশটা আজ কেমন থমথমে। তাসফির বাসায় না ফেরার খবর শুনে সকলের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তায় কাহিল তাদের মুখভঙ্গি। তার মাঝে মেজো বউ ইনা শুধু ঢং বলে আদিক্ষেতায়। মুখ বাঁকাচ্ছে তবুও আড়ালে। তবে তা কেউ আমলেও নিচ্ছে না। মেজো চাচি যখন বলল তাসফি বাসায় ফেরেনি তারা ভেবেছিল হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে। কিন্তু দুশ্চিন্তা তাদের কমার বদলে বাড়তে শুরু করল যখন সবাই একে একে তাসফির নম্বরে ফোন করতে শুরু করল। ফোন নট রিচেবল বলছে। যতবার ফোন দেওয়া হচ্ছে মহিলা অসহ্য কণ্ঠটি একই বাক্য শুনতে তাদের আর ধৈর্য কুলাচ্ছে না। মহিলার কণ্ঠস্বর সুন্দর মোটেও অসহ্য বা কর্কশ কোনোটাই নয়। তবুও দুশ্চিন্তার সময় সেই মিষ্টি কণ্ঠস্বরও মাঝে মাঝে সবার কাছেই অসহ্য। বাসন্তীর কাছে আসার নাম্বার ছিল। একবার দিয়েছিল তাকে তাসফি। সে দ্রুত ফোন লাগালো তাকে। প্রথমে আসা বাসন্তীকে চিনতে পারল না। তাসফির ননদ বলায় বুঝতে পারল। সেদিন তাসফিদের বাসায় দেখেছিল সে বাসন্তীকে। আশা জানালো কই না তো তাসফি তো তাদের সঙ্গে আসেনি। ও তো প্র্যাকটিক্যাল ক্লাস করতে থেকে গিয়েছিল। এতক্ষণে তো বাসায় ফিরে যাওয়ার কথা। আশার মাঝে ও চিন্তারা ভর করে বসল। আশা পড়ল চিন্তায় এতটা সময় হয়ে গেল। তার বান্ধবী এখনো বাসায় ফিরল না। কোনো বিপদে পড়ল না তো? সবার তখন আক্কেল গুরুম অবস্থা। নিলয় সাহেব বের হলেন পুলিশ স্টেশনে খবর দিতে। কি করবে কোথায় খুঁজবে তারা ভাবতে পারল না। 8টা গড়িয়ে 9টায় কাছাকাছি। ফোন বন্ধ করে একটা মেয়ে এতক্ষণ বাড়ির বাহিরে থাকবে তার প্রশ্নই ওঠে না। তাসফির ক্ষেত্রে তো নয়ই। মেয়েটা আগে কখনো এমন করেনি। নির্ঘাত কোনো বিপদে পড়েছে। অনিমা বেগম এই মুহূর্তে হসপিটালে থাকা ছেলেকে ফোন না দিয়ে কোনো উপায় দেখছে না। নিলয় সাহেব একা একা বাকি করবেন। অনিমা বেগম নিস্তব্ধকে বারবার ফোন দিয়ে লাভ হচ্ছে না। ছেলেটা ফোন ধরছে না। অনিমা বেগম হতাশ হয়ে ফোন রেখে দিলেন। বাসন্তী জিজ্ঞেস করল কি হলো মা? অনিমা বেগম হতাশ কণ্ঠে বললেন, কল তুলছে না, নিস্তব্ধ। দাদুকে ঘরে শুইয়ে রাখা হয়েছে। তাসফির খবর শুনে তার প্রেশার বেড়ে গিয়েছে। এমনিতেই তার হাই প্রেশার। আয়েশা চট করে বলল, মা নিস্তব্ধ বন্ধুয়ের তো খবর দেওয়া যেতে পারে। ওরা যদি কিছু একটা করতে পারে। বাসন্তী বলল, হ্যাঁ ঠিক বলেছ। ওদের সবার নম্বরই বাসন্তীর কাছে ছিল। সে প্রথমেই সুজনের নম্বরে কল দিল। কিন্তু কাজ হলো না। সুজন ও নিস্তব্ধ মতন ফোন তুলছে না। বারবার দিয়েও ব্যর্থ হলো। আয়েশা আশ্বাস দিয়ে বলল, কোনো ব্যাপার নয়, সৃজনকে কল দাও। বাসন্তী সৃজনের নম্বরে কল দিল। কিন্তু সে জানালো তারা আজ বিকালেই গ্রামের বাড়িতে এসেছে। বাসন্তী কাদো কাদো চোখে সবার দিকে চাইল। ওই যে কথায় আছে না, বিপদ যখন আসে চারিদিক থেকে একসঙ্গে এসে ঘিরে ধরে। অনিমা বেগম বললেন, মাহিনকে একটা ফোন দে না। বাসন্তী হালকা ইতস্তত মুখ করে মাহিনকে ফোন দিল। এবারে ওপাশের ফোন রিসিভ হলো। পারুল ধরেছে ফোন। ওপাশে পারুলের কণ্ঠ শুনে বাসন্তী আরো জড়সড় হয়ে বলল, তোমার ভাইয়াকে একটু দেওয়া যাবে পারুল? একটু দরকার ছিল। পারুল তার হবু ভাবির কণ্ঠ শুনে খুশিতে আত্মহারা। চিৎকার করে মাহিনকে ডেকে বলল, ভাইয়া, ভাবি ফোন করেছে ভাইয়া। মাহিন নিজের রুমে কি যেন করছিল। ওর চিৎকার শুনে বেরিয়ে এসে পারুলে মাথায় টোকা দিয়ে ফোনটা নিল। মাহিন ফোন ধরে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার বাসন্তী সুন্দরী, আজ নিজে থেকে আমায় ফোন করল যে? এবারে ওপাশে মাহিনের কণ্ঠ শুনে যেন হাফ ছেড়ে বাঁচল সে। বাসন্তী কণ্ঠে বিষাদ মিশিয়ে বলল, তোমার ফাজলামো রাখো মাহিন। মাহিন কিছুটা চিন্তিত হল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বাসন্তী, কেঁদেছেন কেন? গলাটা কেমন ভার ভার লাগছে। বাসন্তী প্রশ্রয় পেয়ে আরো গলে গিয়ে কাদো কাদো স্বরে বলল, তাসফিকে পাওয়া যাচ্ছে না মাহিন। মাহিন আশ্চর্য হয়ে বলল, পাওয়া যাচ্ছে না মানে? কলেজ থেকে এখনো বাড়ি ফিরেনি। ওর বন্ধুদের কাছে ও খোঁজ নিয়েছি, ওরাও বলছে কিছু জানে না। মাহিন চিন্তিত হয়ে বলল, নিস্তব্ধকে জানিয়েছেন? না ভাই, ফোন তুলছে না তো। আচ্ছা আমি দেখছি। আপনারা টেনশন করবেন না। জলজ্যান্ত মেয়েটা তো উধাও হয়ে যাবে না।
মাহিন বাসন্তীর উদ্দেশ্যে আর একটু আদুরে স্বরে বলল, আপনি একদম টেনশন করবেন না বাসন্তী, রিল্যাক্স, আমি দেখছি ব্যাপারটা। মাহিন নিস্তব্ধকে কল করল কিন্তু ফোনটা রিসিভ হলো না। রিসিভ হবেই বা কেমন করে, নিস্তব্ধ তো ফোনের কাছেই নেই। রাতের পার হলো আরও কিছুটা সময়। নিস্তব্ধ আর সুজন দুজনেই মাত্র ওটি থেকে বের হলো। নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে হেঁটে নিজ চেম্বারে গিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ফোনের ভাইব্রেট খুলতে মুহূর্তে সশব্দে তার ফোনটা বেজে উঠল। মাহিনের ফোন। মাহিন ওপাশ থেকে জিজ্ঞেস করল, তুই কোথায় ভাই? নিস্তব্ধ হসপিটালে বলতেই ওপাশ থেকে মাহিন শুধু বলল, আমি আসছি। এরপরই কেটে দিল। নিস্তব্ধ অবাক হলো। ফোনের নোটিফিকেশন চেক করে দেখল বাড়ি থেকে অনেকগুলো কল এসেছে। সে ভারী অবাক হলো। নিস্তব্ধ বুঝতে পারল না হঠাৎ কি হলো। ফোন দিতেই যাবে তখন সুজন দৌড়ে এলো, বলল, এই বাসন্তী আপার তো অনেকগুলো মিস কল উঠে রয়েছে। কি হলো বলতো? নিস্তব্ধ আরও চিন্তিত হয়ে পড়ল। বলল, হ্যাঁ তাই তো দেখছি। ওয়েট, আমি কল ব্যাক করে দেখছি হঠাৎ কি হলো। নিস্তব্ধ কোনো অজানা বিপদের আশঙ্কা করছে। সন্ধ্যা থেকেই তার মনটা কেমন অস্থির অস্থির লাগছিল। নিস্তব্ধ ফোন করতেই অনিমা বেগম ফোন ধরলেন। নিস্তব্ধ চিন্তিত কণ্ঠে বলল, কি ব্যাপার মা, হঠাৎ এতগুলো মিস কল? এনি প্রবলেম? অনিমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, তাসফিকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ, ফোন বন্ধ, এখনো বাড়ি ফেরেনি। নিস্তব্ধ উত্তেজিত হয়ে বলল, কি বলছো কি মা? ও তো কোনো 5 বছরের ছোট বাচ্চা নয় মা যে মেলায় হারিয়ে যাবে। এর আগেও রাতে যাতায়াত করেছে সে। তোমাদের কোনো আইডিয়া আছে কি বলছো তোমরা? রাত 10টা বাজতে চলল, আর তোমরা বলছো সে এখনো বাসায় ফেরেনি। মা তোমরা কান খুলে শুনে রাখো, আমার বউয়ের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তোমাদের সবাইকে আমি দেখে নিব। নিস্তব্ধ ফোন কাটার পরে অনিমা বেগম আরও হতাশ হয়ে পড়লেন। ছেলেটা তার আরও উত্তেজিত হয়ে পড়ল। সুজন নিস্তব্ধকে শান্ত করার চেষ্টা করল। নিস্তব্ধ আরও উত্তেজিত হয়ে পড়ল। কি শান্ত হব বল? তুই ভাবতে পারছিস যদি কোনো বর্ষর বিপদে পড়ে থাকে? সন্ধ্যা থেকে এখনো বাড়ি ফিরেনি। পুচকে মেয়েটা নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছে। বেশি ডানা গজিয়েছে। ওর ডানা যদি আজ না ছাটিয়েছি আমি। নিস্তব্ধ ফোন করল তার চেনা এক ভাইকে। তাকে বলল, যে করেই হোক তার দেওয়া ফোনের লোকেশন ট্র্যাকিং করতে। অতঃপর গা থেকে এপ্রন খুলে ছুঁড়ে ফেলে ফোন পকেটে ঢুকিয়ে দ্রুত গাড়ির চাবি নিয়ে বাইরে বের হয়ে গেল। সুজন পেছনে থেকে চিল্লিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমিও আসছি। এভাবে হাইপার হোস না ভাই। নিস্তব্ধ রকর্ণ সুজনের কথাগুলো পৌঁছালো না। অন্ধকার এক রুমের মাঝে তাসফি কাতরাচ্ছে। প্রতি মুহূর্তে গা শিউরে ওঠা ভয়, তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তখন কেউ পিছু থেকে চেপে ধরায় ভয় তাসফি জ্ঞান হারিয়েছিল। ঘণ্টা খানেক আগে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই তাসফি চোখ চোখ পিটপিট করে তাকালো। চারিদিকে অন্ধকার। বুঝতে অসুবিধা হলো না ইতোমধ্যে রাত ঘনিয়ে এসেছে অনেকটা। তার হাত পা বাঁধা, কিন্তু এখন চোখ খুলে দেওয়া। তাসফি দেখতে পেল দূরে অবস্থিত ল্যাম্পপোস্টের আলো রুমটার জানালা দিয়ে প্রবেশ করছে। সেই আবছা আলোয় রুমের চারিদিকে অবলোকনের পর তাসফি ভয় আতঙ্কে মূর্ছা গেল। এই বুঝি পুনরায় সে জ্ঞান হারাবে? কি ভয়ঙ্কর! চারিদিকে লাশে লাশে সজ্জিত। এটা কোনো সাধারণ রুম নয়। এটা তাদের কলেজের মর্গ। চারদিকে লাশের বহর সাজানো। তাসফি চিৎকার করে উঠলাল্ল। কিন্তু হায় আফসোস, উমম উমম ব্যতীত কোনো শব্দ তার মুখ দিয়ে বের হলো না। সে দাঁড়াতে পারছে না, তার পা বাঁধা, হাত বাঁধা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ভয় কেঁপে কেঁপে উঠছে। অন্ধকারের সঙ্গে একা থাকায় তার ফোবিয়া আছে। মনে হচ্ছে এই বুঝি লাশগুলো জীবিত হয়ে ক্রমাগত তার দিকে এগিয়ে আসবে। তাসফি থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। ফুপিয়ে কাঁদছে। সে খুব ভালো করে বুঝতে পারছে কেউ ইচ্ছা করে তাকে এইখানে রেখে গিয়েছে। যারা তাকে এখানে রেখে গিয়েছে তারা খুব ভালো করে জানে সে অন্ধকারে ভয় পায়। সঙ্গে আরও ভয় পাওয়াতে এই মর্গই যথেষ্ট। ভয় একদম কাবু হতে চোখগুলো খুলে দিয়েছে। আতঙ্কে তাসফির প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড দুর্বিষহভাবে কাটছে। নিস্তব্ধ সিসি ক্যামেরার কাছে গিয়েও কোনো লাভ হলো না। ক্যামেরা নষ্ট। নিস্তব্ধ ভেবে পেল ক্যামেরাগুলো হঠাৎ নষ্ট হলো কি করে। সিসি ক্যামেরার দায়িত্বে থাকা লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারল এগুলো দুদিন আগেই নষ্ট হয়েছে। কাল নতুনগুলো ডেলিভারি হবে। নিস্তব্ধ ভেবে পেল না এতবড় কেয়ারলেস ভাবে এতবড় একটা হসপিটাল কলেজ চলছে কেমন করে। দুদিন যাবৎ সিসি ক্যামেরা নষ্ট অথচ ঠিক করার তাগিদ নেই। নিস্তব্ধ কিছুক্ষণ লোকটার উপর চিল্লাফাল্লা করল। তাকেই বা দোষ দিয়ে লাভ কি? দোষ তো অথরিটির। নিস্তব্ধ পিয়নকে জিজ্ঞেস করল, আপনি সব রুম বন্ধ করার সময় ভালোভাবে চেক করেছিলেন তো? পিয়ন বলল, হ্যাঁ স্যার, কেউ নাই ভিতরে, আমি সব রুম চেক করে তবেই তালা মেরেছি। ওয়াশরুম?
ওয়াশরুম চেক করেছে? জি স্যার। নিস্তব্ধ মাথা চেপে বসে পড়ল। নিস্তব্ধ নিজেকে এখন একটা অপদার্থ মনে হচ্ছে। নিস্তব্ধ ফোন বেজে উঠল। সুজনকে ইশারা করে তাকে ধরতে বলল। তার কিছুই ভালো লাগছে না। সুজন ফোন রিসিভ করে কথা বলল। ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে। ততক্ষণে মাহিন ও চলে এসেছে কলেজে। লোকেশন জেনে নিস্তব্ধ ছুটল গাড়ির দিকে। এবার হয়তো বউয়ের খোঁজ পাবে নিস্তব্ধ এই আশায়। নিস্তব্ধ সঙ্গে সুজন আর মাহিনও এলো। নিস্তব্ধ নিজে ড্রাইভ করতে লাগল। গাড়ির স্পিড দেখে পড়া দুজনেই ভয় পেল। কেন অঘটন না ঘটে যায়। নিস্তব্ধ ইয়াসারের মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক তার বউকে সেভ করতে হবে। তা যেভাবেই হোক সে করবেই। তখন রাত 11টা পেরিয়ে গিয়েছে। নীরব হাইওয়ের রাস্তা ধরে নিস্তব্ধ দ্রুত বেগে তার গাড়িটা ছুটিয়ে চলেছ গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য একটাই, তাসফি। এদিকে অন্ধকার মর্গে তাসফির নিঃশ্বাসক্রমেই বন্ধ হয়ে আসছে। তবে কি এখানেই এভাবে ছটফট করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? নিস্তব্ধ রাত। ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ির শো শো শব্দ ব্যতীত অন্য কোন শব্দ ঠাহর হচ্ছে না। এই রাস্তার চারিধারে ল্যাম্পপোস্টের আলোগুলো না থাকলে রাতের শহরটা মনে হতো কোনো ভুতুরে বাসভবন। লোকেশন অনুযায়ী নিস্তব্ধ গাড়ি এসে থামালো একটি শপিং মলের সামনে। ওরা দ্রুত সবাই গাড়ি থেকে বের হলো। নিস্তব্ধ আশেপাশে খুঁজতে লাগলো। সুজন চেঁচিয়ে উঠে বলল, দোস্ত, লোকেশন তো মনে হচ্ছে ওই ডাস্টবিনের পাশে দেখাচ্ছে। নিস্তব্ধ দৌড়ে সেখানেই গেল। সত্যিই ফোনটা ডাস্টবিনের পাশেই পড়ে আছে। নিস্তব্ধ তা হাতে ধরল। ফোনটা এভাবে নোংরার ভিতর রাস্তার মাঝে কি করে পড়ে থাকতে পারে? আশ্চর্য। সুজন বলল, এটা কোনো সংকেত নয় তো তাসফির? হতেও পারে যদি কিডন্যাপ হয়ে থাকে। তবে প্রমাণের জন্য তাসফি ওর জিনিসপত্র ফেলে যেতেই পারে। নিস্তব্ধ আর মাহিন মাথা দুলিয়ে তিনজন আবারও গাড়িতে চড়ে বসল। ঝড়ের গতিতে নিস্তব্ধ গাড়ি চালিয়ে চলল। কিন্তু লাভ কিছুই হলো না। এদিকে যতদূর চোখ হাইওয়ের রাস্তা। পাশে কোনো বাড়ি ঘরের ছিটে ফোটাও নেই। আর না তো তাসফির ব্যবহৃত অন্য সব জিনিসপত্র। নিস্তব্ধ মনে প্রাণে চাইছে তার বউ যেখানেই যেন সেফ থাকে। ওরা বুঝল না কি করবে। নিস্তব্ধ গাড়ি থামিয়ে দিল। মাথা ফেটে যাচ্ছে তার চিন্তায়। মেয়েটা কদিনেই তার হাড় মাংস এক করে ফেলছে। এই রকম চলতে থাকলে সে নিশ্চিত জিন্দা লাশ হয়ে যাবে। তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ গাড়ির স্টেয়ারিংয়ে মাথা ঠেকিয়ে রাখল। কিছু সময় হঠাৎ কিছু মনে পড়তেই নিস্তব্ধ আবারও গাড়ি ঘুরিয়ে নিল। মাহিন বলে উঠল, কিরে, গাড়ি ঘুরালি কেন? নিস্তব্ধ জবাব দিল না। তখন মাহিনের ফোনে আবারও কল এলো বাসন্তীর। চিন্তিত কণ্ঠে বলল, খোঁজ পেলে? মাহিন হতাশ কণ্ঠে জবাব দিল, না, তবে চিন্তা করবেন না, অবশ্যই পাবো। আমরা খুঁজছি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। ওসমান ভিলায় সবাই জাগ্রত, কারো চোখে ঘুম নেই। এই অবস্থায় কারি বা ঘুম আসবে? অন্ধকার মর্গে হাত পা বাঁধা অবস্থায় বসে তাসফি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে লাশগুলো ক্রমেই তার দিকে এগিয়ে আসছে। তার দ্বারা বোধ হয় আর চোখ দুটো খুলে রাখা সম্ভব নয়। তবে কি এখানেই তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে হবে? আর বুঝি তার ডাক্তার সাহেবের রাগী মুখখানা দেখার সৌভাগ্য হবে না? শাশুড়ি মায়ের আদুরে ধমক খাওয়া হবে না? আয়েশা ভাবি আর বাসন্তী আপার হাস্যকর কথা শোনা হবে না? নানির লজ্জাজনক কথা শোনা হবে না? তার দাদির আহাজারি শোনা লাগবে না? মেজ চাচির ভালোবাসা পাওয়া হবে না? আহা, আর কিছুই বুঝি আর তার সাদরে গ্রহণ করা হবে না? তার ডাক্তার সাহেবের ভালোবাসা পাওয়া বুঝি আর তার এ জন্মে হবে না? আচ্ছা, পরবর্তী জন্মে কি সে পাবে অহংকারী পুরুষটার ভালোবাসা? কি নিষ্ঠুর প্রকৃতি! তার ভাগ্যের উপরেরই কেন সর্বক্ষেত্রে এই বিপদগুলো খণ্ডিত রয়েছে? প্রথমে মা, তারপর বাবা, আর এখন তার ডাক্তার সাহেব। এত যন্ত্রণা ভোগ করার চেয়ে বিপরীত মৃত্যুই কি তার জন্য বেছে নেওয়া উত্তম পন্থা নয়? বাবা তো বলেছে উত্তম পন্থা বেছে নিতে। এত এত কষ্টের চেয়ে মৃত্যুই কি যোগ্য উপায় নয়? একবারে মৃত্যুবরণ করলে তো আর তার এই শারীরিক মানসিক কোনো কষ্টই তাকে ভোগ করতে হতো না। ঈশস। নিস্তব্ধ গাড়ি এসে থামালে পুনরায় প্যাশন মেডিকেল কলেজের সামনে। দ্রুত সিটবেল্ট খুলে নেমে এলো। পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুঁজে তাসফির লুকিয়ে তোলা একখানা ছবি বের করল। গেটে থাকা দারোয়ানের কাছে এগিয়ে গেল তটস্থ কদমে। চাচাকে ছবি দেখিয়ে বলল। চাচা খুব মনোযোগ দিয়ে ভেবে তারপর বলুন, বিকাল থেকে এই পর্যন্ত এই মেয়েটাকে কি গেটের বাইরে যেতে দেখেছেন? দারোয়ান চাচা চিন্তিত মুখভঙ্গিতে বলল, এত মানুষ যাওয়া আশা করে, কার কথা কেমনে মনে রাখবো স্যার? নিস্তব্ধ আবারও জোর দিয়ে বলল, বিকাল থেকে খুব কম শিক্ষার্থী যাওয়া আশা করে, ভালো করে মনে করুন চাচা। আমার জীবন মরণের প্রশ্ন চাচা। এখন আপনিই শেষ ভরসা। দারোয়ান চাচা একটু চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার সাবের জীবন মরণের প্রশ্ন? কে এই রমণী যার জন্য এত বড় একজন ডাক্তারের জীবন মরণের প্রশ্ন?
সে চেনে এই ডাক্তারকে। অনেক ভালো মানুষ। হসপিটালের খরচ ব্যতীত কতদিন আগে তার এক আত্মীয় রুটি করেছিলেন নিজের ফিস না নিয়েই। তারা গরিব ছিল। আজকাল এমন বড় ডাক্তার গো উদার মন তো খুঁজেই পাওয়া যায় না। তা খুবই দুর্লভ। দারোয়ান চাচা কিছুক্ষণ ভেবে বলল, আমি দুপুর থেকে এখানে ডিউটি করি। আমার মনে হয় না আমি এনাকে বের হতে দেখেছি। আর সন্ধ্যার পর তো তেমন কেউ বের হয়নি। নিস্তব্ধ রমন মাঝারে এক টুকরো আশার আলো উদয় হল। মাহিন আর সুজনের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, তার মানে তাসফি ভেতরেই আছে। সুজনকে বলল প্রত্যেক রুমের চাবি নিয়ে আসতে। আজ তাসফির প্র্যাকটিক্যাল ছিল 3 তলায়। অতঃপর ওরা 3 জন ছড়িয়ে পড়ল। এক একজন এক এক রুমে খুঁজতে লাগল। কারণ পিয়নগুলো ফাঁকিবাজ হয়। তারা ভালো করে না চেক করেই ভয় বলে চেক করেছি। তাদের মিথ্যা কথার জোরেই অনেক সময় অনেক মানুষকে ভুগতে হয়। এটা খুবই খারাপ একটা অভ্যাস এই পিয়নদের। নিস্তব্ধ সুজন মাহিন প্রত্যেকটা রুম তন্ন তন্ন করে খুঁজতে লাগল। কিন্তু তাসফির দেখা নেই। নিস্তব্ধ যে মনোবল নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করেছিল, প্রত্যেকটা রুম খোঁজা পরেও তাসফিকে না পেয়ে সেই মনোবলটুকু হারাতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় রাত তখন 12টার ঘর পেরিয়ে গেছে অজান্তেই খুব সাবধানে। মাহিন খুঁজে খুঁজে দোতলার মর্গের দিকে এগুলো। মর্গে বা তাসফি কি করতে আসবে? তবুও কোন মনে যেন সে এদিকে আসলো। মর্গের বাহিরে আজ পাহারাদারও নেই, কি আশ্চর্য। সব এমন অদ্ভুত কেন? সিসি ক্যামেরা নষ্ট, এখানে পাহারা নেই। সন্দেহটা একটু বেশিই হচ্ছে। মাহিন গুটি গুটি পায়ে দরজার কাছে এগোতেই হালকা গোঙানির আওয়াজ পেল। মাহিনের বুক ধক করে উঠল। চিৎকার করে ডাকল সে নিস্তব্ধ আর সুজনকে। নিস্তব্ধ উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে এলো সেদিকে। ওদের সবার চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। তবে নিস্তব্ধর যেন তা একটু বেশিই। সুজনের চাবি দিয়ে রুম খোলায় দড়ি করা নিস্তব্ধর পছন্দ হলো না। সে নিজে সুজনের থেকে চাবি কেড়ে নিয়ে কাপা কাপা হাতে তালা খুলতে লাগল। তবে কাপা হাতে খুলতে গিয়ে সুজনের থেকে তারই সময় বেশি লাগছে। তবুও ওরা কিছু বলল না। বন্ধুর মনের অবস্থা তারা খুব করে ঠাহর করতে পারছে। রুম খুলে ভেতরে ঢুকে পড়ল ওরা। সুজন সঙ্গে সঙ্গে চেনা থাকায় সুইচবোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার মর্গ আলোকিত হয়ে উঠল সাদা আলোয়। পাশে তাকাতেই নিস্তব্ধ থমকে গেল। চোখ মুখ বিধ্বস্ত অবস্থায় তাসফি পড়ে রয়েছে ফ্লোরে। তার মুখ হাত পা বাঁধা। নিস্তব্ধ আর এক মুহূর্তও দেরি করল না। সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরল তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। কাপা কাপা হাতে তাসফির মুখের কাপড় সরিয়ে দিল। চোখে মুখে অজস্র চুম্বন করল তার পুরুষালীর ওষ্ঠদ্বয়ের সহিত। বউকে পেয়ে নিস্তব্ধ চোখ মুখ খুশিতে চিকচিক করছে। হাত পায়ের বাঁধন খুলে দিল। নিস্তব্ধ যেন তাসফিকে একদম বুকের মাঝে ঢুকিয়ে নেওয়ার পায়তারা করছে। ঢুকলেই বোধ হয় ভালো হতো। তাহলে তো আর এভাবে হারিয়ে যেতে পারত না। কেউ তার বউকে আর কষ্ট দিতেও পারত না। হঠাৎ উষ্ণতা পেয়ে তাসফিও তার দুর্বল হাত দুটো উঠিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরার চেষ্টা করল তার ডাক্তার সাহেবকে, তবে ততটা সফল হল না। তাসফির গোঙানিতে নিস্তব্ধ হুঁশ ফিরল। হাতের বাঁধন একটু হালকা করে ধরল। নিস্তব্ধ আদুরে স্বরে ডাকল, এই তাসফি, কি হয়েছে? কথা বলো বোকা মেয়ে। তাসফি মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, পানি পানি। নিস্তব্ধ সুজনের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কিরে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? শুনিসনি ও পানি খেতে চেয়েছে? নিস্তব্ধ তখনও তাসফিকে জড়িয়ে ধরে আছে। তাসফি দর্বল চিত্তে নিস্তব্ধ চোখে মুখে হাতালো। কণ্ঠে দুর্বলতা নিয়ে বলল, আপনি এসেছেন ডাক্তার সাহেব? নিস্তব্ধ তাসফির হাতখানা মুঠোপুরে বলল, এই তো এই আমি, দেখো। কিছু হবে না তোমার, বোকা মেয়ে। তাসফি আরও কি যেন বলতে চাইল। নিস্তব্ধ মুখ নিচু করল। তাসফি ভয়ঙ্কর কিছু অযাচিত বাক্য ছুড়ে দিল নিস্তব্ধ কর্ণে। তা শুনে নিস্তব্ধ একদম দীর্ঘ শীতল নদীর মতো শান্ত হয়ে গেল। নিস্তব্ধ মুখে হাসি ফুটল, তৃপ্তির হাসি। এই বাক্যই বুঝি শুনবার জন্য সে এত যেমন কাল অপেক্ষায় ছিল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, কথা দিলাম আমার বোকা পাখি। সুজন পানি নিয়ে এলো। মাহিন আর সুজন দুজনে তাসফি আর নিস্তব্ধকে দেখছে অদ্ভুত চোখে। কেউ কারো প্রতি ভালোবাসা প্রকাশ না করে, সারাক্ষণ ভালোবাসি না বলে মুখে ফেলা তোলার পরেও কি করে কতটা ভালোবাসা যায় তা বোধ হয় এদের দুজনকে দেখলেই বোঝা যায়। বিয়ের শুরু থেকে সারাক্ষণ যে পুরুষটিই বউয়ের সঙ্গে ঝগড়া করেছে, বউকে মানবে না বলে হাজারটা অজুহাত দিয়েছে, এমনকি নিজ রুমে থাকতে দেবে না বলে বাহির করে দিয়েছে, সেই পুরুষটিই নিজ অর্ধাঙ্গিনীর বিপদে পাগলপাড়া হয়ে গিয়েছে। কেমন অদ্ভুত আচরণ করেছে দেখ, যা তার মতো একজন ম্যাচিউরড ডাক্তারের সঙ্গে একেবারেই বেমানান। নিস্তব্ধ আর তাসফিকে দেখে মনে হচ্ছে তারা শত বছরের তৃষ্ণার্থ কপোতী। সঙ্গে তাদের মধুর মিলন মুহূর্ত, হৃদয়ে থাকা গভীর তৃষ্ণা মিটানোর দীর্ঘ প্রয়াস। সুজন পানি নিয়ে এগিয়ে এলো, কিন্তু তাসফি তা পান করার পূর্বেই জ্ঞান হারালো।
নিস্তব্ধ কয়বার তার গালে চাপড় দিল কিন্তু তাসফি আর কথা বলল না। নিস্তব্ধ উত্তেজিত হয়ে সুজনকে বলল, এই দেখো না ও কথা বলছে না কেন? একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিল আমার সঙ্গে। দেখ না একটু। সুজন এই মুহূর্তে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। নিজে ডাক্তার হয়েও বুঝতে পারছে না বউ জ্ঞান হারিয়েছে। উল্টো তাকে জিজ্ঞেস করছে কেন কথা বলছে না। বোঝ ঠেলা বউকে পেয়ে নিস্তব্ধ বোধবুদ্ধি কতটা লোভ পেয়েছে তা এই মুহূর্তে সুজন ও মাহিন দুজনেই বুঝতে পারল। ওরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সুজন নিস্তব্ধকে অস্থির হতে নিষেধ করল। তাসফির পালস রেট চেক করে বলল, রিল্যাক্স দেখ দোস্ত, ও অসুস্থ। এত অস্থির হোস না। ওর পালস খুব ধীর গতিতে চলছে। এখনই ওকে কেবিনে অ্যাডমিট করা দরকার। মাহিন বলল, নিস্তব্ধ কথা পরে বলবি ভাই। ওকে আগে এখান থেকে বের কর। তোর বউ তো পালিয়ে যাবে না ভাই, এখানেই থাকবে। এখন প্লিজ চল। নিস্তব্ধ মাথা নাড়িয়ে সায় দিল। সুজন উঠাতে সাহায্য করতে গেলে নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, ছুবি না তুই। তোকে বলেছি আমার সাহায্য লাগবে। মেয়ে মানুষ দেখলেই ধরতে ইচ্ছা করে তাই না? শালা ক্যারেক্টারলেস। যা সর। মুহূর্তেই নিস্তব্ধ তাসফিকে কোলে তুলে নিল। সঙ্গে কদম বাড়ালো হসপিটালের ভেতরের দিকে। সুজন কাদো কাদো মুখ করে তাকিয়ে রইল নিস্তব্ধর গমন পথে। মাহিনের দিকে তাকিয়ে বলল, ও এভাবে আমাকে বলতে পারল বল? হুহো। মাহিন মিটমিট করে হাসছে ওর কাণ্ড দেখে। পরক্ষণেই বউয়ের প্রতি নিস্তব্ধ কনসার্ন দেখে দুজনেই স্মিত হাসল। যাক, তাদের বন্ধু নিস্তব্ধ এবার তার নিস্তব্ধতা ছেড়ে বাজে ভাবে ফেসেছে বউয়ের প্রেমে। জেলাসির জ্বালা কত প্রকার ও কি তা সে হাড়ে হাড়ে টের পাবে। শালা নাকি বউকে ভালোবাসবে না, এবার বোঝো মজা। আর দেরি না করে ওরা চলল হসপিটালের ভিতরের দিকে। তাসফিকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে এসে নার্স বলে চিৎকার করে ডাকতেই ওখানে উপস্থিত রাতের ডিউটিতে থাকা নার্সগণ ভীষণ অবাক হলো। তারা সবাই নিস্তব্ধকে খুব ভালো করে চিনে। কেমন খিটখিটে তিরিক্ষি মেজাজের। তার উপর মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলে বলতে গেলে। আর এখন তারা কিনা নিস্তব্ধ রকলের মাঝেই জড়িয়ে থাকা একজন তরুণীকে দেখতে পাচ্ছে। কিছু ইমার্জেন্সি রুগীর পরিবারগণ কেবিনের বাহিরের বেঞ্চে বসেছিল, তারাও অবাক হলো কিছুটা। কারণ রাত তখন 1টার কাছাকাছি। হঠাৎ এত রাতে কারো হঠাৎ চিৎকারে একটু ঘাবড়ে যাওয়ারই কথা সকলের। নিস্তব্ধ ক্রমাগত ডাকে দুজন নার্স দ্রুত এগিয়ে গেল। তাসফিকে যথাযথ চিকিৎসার মাধ্যমে কেবিনে দেওয়া হলো। তাসফির শরীর খুব দুর্বল। তাসফির এক হাতে সেলাইন দেওয়া, অপর হাত সে নিজের মুঠোয় পুরে তাতে মাথা ঠেকিয়ে বসে রইল ওর পাশেই। মাহিন ফোন করল বাসন্তীর নম্বরে। এতটা সময় সবাই ড্রয়িং রুমে বসে অপেক্ষার প্রহর গুনছিল। মাহিনের ফোন পেতেই সবাই উত্তেজিত হয়ে পড়ল। শেষে আয়শাই কলটা ধরল। তাসফিকে পাওয়া গিয়েছে শুনে সবার অশান্ত মন মুহূর্তে যেন শান্ত হল। ঘাড়ের উপর থেকে টনকে টনের বোঝা নেমে গেল এক নিমিষেই। আয়শা ছুটল দাদুকে জানাতে। সবাই এখনই বের হবে হসপিটালের উদ্দেশ্যে, আর বসে থাকার কোনো মানে হয় না। অসুস্থ শরীরে দাদু বায়না করল যেতে। কিছুতেই তাকে মানানো গেল না। অতঃপর শুধু রুম্পাকে রেখে যাওয়া হলো পান্নার কাছে। মেয়েটা কাকিয়ার জন্য কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তার উপর এমনিতেই সারাদিন কাকিয়া নাম জপ করতে থাকে কাকিয়াকে বাড়িতে আনো বলে। সবাই হসপিটালে আসতেই নিস্তব্ধ গম্ভীর নির্লিপ্ততা স্বরে বলল, তোমরা এমন জোট বেঁধে এসেছো কেন? এতজন তো একসঙ্গে কেবিনে থাকলে সমস্যা হবে। অনিমা বেগম ছেলের কথায় বেজায় বিরক্ত হল। দেখ ছেলের কাণ্ড। নিজে বউয়ের চিন্তায় চোখ মুখ কেমন পাংশুটে বর্ণ করে ফেলেছে, আর তাদের বলছে জোট বেঁধে এসেছে কেন। সুফিয়া বেগম এগিয়ে গিয়ে নাতির কান মলে দিয়ে বলল, কেন রে হতচ্ছাড়া, বউ কি তোর একার নাকি? আমাদের নাতি বউ মেয়ে সে বুঝলি। দেখি সর তো, তুই সর। যা বাইরে যা, তোকে দিয়ে আর কোনো কাজ নেই। আমরা সবাই ঠিক আছি। তুই বেশি মানুষ হয়ে গিয়েছিস। যা বাইরে যা তো দেখি। অনেক দেখেছিস আর দেখন লাগবো না। এত দেখে কি হবে? ওই তোর বাপের দেওয়া কাগজে সই করে দিস তৈলেই সব শেষ। যা যা। নিস্তব্ধ পুনরায় ডিভোর্সে কথা শুনে রাগে চোয়াল শক্ত করে নিল। সে যে মেয়েটাকে উদ্ধার করল তাতে তার কোনো দামই নেই। এখন সে বাইরের মানুষ, তাকে কোনো কাজেই দরকার নেই। ফুঁসে উঠে কিছু বলতে নিবে তার আগেই পুনরায় নিজেকে শান্ত করে নিল সে। তাসফির আওড়ানো তখনকার বাক্যগুলো মনে করে বাঁকা হাসল। তবে সে জানে না সেগুলো কতদূর সত্য। সুস্থ হলে সে নিশ্চিত বোকা মেয়েটা নিজে থেকে কিছুতে তখনকার বলা কথাগুলো স্বীকার করবে না যে সে বলেছে ওসব কথা। বজ্জাত মেয়েটাকে সে হাড়ে হাড়ে চেনে। মুহূর্তের মাঝে সব অস্বীকার করে নেবে। এক সেকেন্ড লাগবে না। না বলুক সে ঠিক বলিয়ে নিবে। তাসফির জ্ঞান ফিরল প্রায় 4টার দিকে। হাতের সেলাইন শেষ। সবাই তার শিয়রে বসা। শুধুমাত্র নিস্তব্ধ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দরজার সামনে।
সে তাসফির সামনে যাওয়ার সাহস করে উঠতে পারছে না। মেয়েটাও তাকে কেমন দেখেও না দেখার ভান করছে। দেখ, এমনি এমনি তো আর সে অভদ্র অসভ্য বলে না। তাসফি একবার আর চোখে নিস্তব্ধকে দেখে গমগমে স্বরে বলল, দাদু তোমার নাতিকে বলো কেবিন থেকে বেরিয়ে যেতে। আমি তাকে আমার চোখের সামনে দেখতে চাই না। নিস্তব্ধ চোখ বড় বড় করে নিল অসভ্য মেয়েটার কথা শুনে। যে তাকে বাঁচালো তাকেই বেরিয়ে যেতে বলছে, কর্তব্যর সাহস কলিজায়। কিছু বলতে এগিয়ে যাবে তার আগেই সুজন আর মাহিন ওকে পিছন থেকে ঝাপটে ধরল। নয়তো দেখা যাবে দুটো এখানেই আবার ঝগড়া করে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। ওরা ভেবে পাচ্ছে না কিছুক্ষণ আগেই কি মহব্বত দেখলো দুটোর মাঝে, আর এখনই আবার শুরু হয়ে গেল। উফাফার পারা গেল না এদের নিয়ে। মাহিন সায় দিয়ে বলল, হ্যাঁ ভাই চল তোর, একটু ফ্রেশ হয়ে নে, তারপর আবার আসবি চল। নিস্তব্ধ আর কোনো উত্তর না দিয়ে ওদের ছাড়িয়ে নিজে থেকেই হন হন করে হেঁটে চলল নিজের চেম্বারে। সারারাত ধকলের ক্লান্তিতে নিস্তব্ধ ফ্রেশ হয়ে চেয়ারে বসে চোখ বুঝতেই কখন ঘুমিয়ে পড়ল বুঝতেও পারল না। নিস্তব্ধ যখন চোখ খুলল ঘড়িতে তখন 8টা বাজছে। সে চট করে উঠে দাঁড়ালো। এতটা সময় কখন ঘুমালো ও? দ্রুত তাসফির কেবিনের নিকট পৌঁছালো। দরজা খুলতেই যা দেখল তাতে তার চোখ মুখ লাল হতে শুরু করল। নিস্তব্ধ রাগে চোয়াল শক্ত করে চেয়ে রইল তাসফি ব্যতীত খালি কেবিন দেখে। রাগে চিরবিড়িয়ে শক্ত কণ্ঠে বলল, আমার বউ কোথায়? অনিমা বেগম নির্লিপ্ততা কণ্ঠে বলল, চলে গেছে। চলে গেছে মানে? বাসন্তী এবার বিরক্তি নিয়ে বলল, উফাফ চলে গেছে মানে চলে গেছে ভাই। তার বাড়িতে চলে গেছে। এত প্রশ্ন কেন করছিস ভাই? দেখছিস না গুরুত্বপূর্ণ আলাপ করছি। নিস্তব্ধ ঝাড়ি মেরে চোয়াল শক্ত করে বলল, সে চলে গেছে তো তোরা এখানে বসে থেকে কি করছিস? লুডু খেলছিস? কীর্তন হচ্ছে এখানে? সার্কাস চলছে? তোরাও পাজি মেয়েটার সঙ্গে ব্যাগ বুকছা গুছিয়ে তার সাথে চলে গেলেই পারতিস। অসভ্য মেয়েটার তার জীবনটা তেনা তেনা করে তবেই ছাড়বে সে যা দেখছে। আবারও চিৎকার করে বলল, তোমরা এতটা অকৃতজ্ঞ কি করে বলো তো? ও অসুস্থ কি করে যেতে দিলে? আয়শা নির্লিপ্ততা কণ্ঠে টিপ্পনি কেটে বলল, দায়েরজি তোমার বউ কোনো ছোট বাচ্চা নয় যে আমাদের কথা শুনে বসতে বললে বসবে আর চলতে বললে চলবে। তার ইচ্ছে হয়েছে তাই গিয়েছে, সিম্পল। এই সিম্পল কথা বুঝতে পারছো না আমার দায়েরজি? আহারে বেচারা। চলবে।